আচ্ছা, তো লেকচার 2 এর শুরুতে আমি কয়েকটা উল্লেখযোগ্য জিনিস আমি এখানে সামনে এনেছি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে ইফ মোমেন্ট কোএফিসিয়েন্ট ইজ ইউজড, স্প্যান লেন্থ অফ ওয়ান ওয়ে স্ল্যাব ইজ ইকুয়াল টু ক্লিয়ার স্প্যান। এই জিনিসগুলো আমরা দেখে আসছি, তারপরেও আমি এটা বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য এখানে দিয়েছি। অর্থাৎ ওয়ান ওয়ে স্ল্যাবটা যখন আমরা ডিজাইন করেছি তখন কিন্তু আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট ব্যবহার করেছি, তাই না? আমরা দেখছি আর কি, মোমেন্ট কোএফিসিয়েন্ট ইউজ করেছি আমরা। সো যেহেতু মোমেন্ট কোএফিসিয়েন্ট ব্যবহার করা হয়েছে ডিজাইনের সময়, সো সেক্ষেত্রে সে কারণে অবশ্যই স্প্যান লেন্থ এল এটা ক্লিয়ার স্প্যানের সমান হবে। এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্সও হবে না, আবার এটা হচ্ছে আউটার ডিস্টেন্সও হবে না। ঠিক আছে? আচ্ছা, আর এটা দরকার নাই, এগুলো এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি আগেও দেখিয়েছি। দ্যাট মিনস আমরা দেখছিলাম যে এক্সটেরিয়র সাপোর্টে 1/24 হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্ট, ইন্টেরিয়র সাপোর্টে হচ্ছে 1/9, আর মিড স্প্যানে কত 1/14। এগুলো আমরা দেখছিলাম ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের সময়। সো যদি এই মোমেন্ট গুলা বিবেচনাতে রেখে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, সেক্ষেত্রে ডায়াগ্রামটা অবশ্যই কি এই ধরনের হবে, রাইট? এখানে একটা ব্যাপার সবাই খেয়াল করি আমরা, সেটা হচ্ছে সবসময় কিন্তু এক্সটেরিয়র সাপোর্ট থেকে ইন্টেরিয়র সাপোর্টের নেগেটিভ মোমেন্ট বড় হয়। ঠিক আছে? যেমন এখানে 1/9 WL², এই মোমেন্ট কিন্তু এর থেকে বড়। আচ্ছা, সো এগুলো আমরা দেখেছি, ইট ইজ নট ম্যান্ডেটরি। সো এখন আমি দেখাবো হচ্ছে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের যে পার্থক্য সেইটা, এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট। ওয়ান ওয়ে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ওয়ান ওয়ে মানে হচ্ছে কি একটা দিক বা একদিকে। দ্যাট মিনস লোড ডিস্ট্রিবিউশন হবে একটা ডিরেকশনে বা একদিকে। আর টু ওয়ে মানে কি দুই দিক, তার মানে উভয় দিকেই কিন্তু লোড ডিস্ট্রিবিউশন হবে। তাই এই স্ল্যাবের নাম হচ্ছে টু ওয়ে স্ল্যাব। যদিও লোড ডিস্ট্রিবিউশন এক্স্যাক্টলি কিভাবে হয় এটা আমরা পরবর্তীতে আরো ডিটেলসে দেখব। ঠিক আছে? সো যেহেতু ওয়ান ওয়ে স্ল্যাবে প্রধানত একটা ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউশন হয় বা লোড ক্যারিড হয়, বহন করা হয়, সেহেতু এখানে মেইন স্টিলও দেওয়া হবে একটা ডিরেকশনে। আর টু ওয়ে স্ল্যাবে মেইন স্টিল দেওয়া হবে বোথ ডিরেকশনস বা উভয় ডিরেকশনে, অর্থাৎ লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনে। আর ওয়ান ওয়ে স্ল্যাবে কোন ডিরেকশনে? শুধুমাত্র শর্ট ডিরেকশনে মেইন স্টিল দেওয়া হয়, আমরা দেখে আসছি অলরেডি। আচ্ছা, এরপর এখন আমি দুইটা টার্ম বলবো, দুইটা শব্দ বলবো। সো এই দুইটা শব্দ সম্পর্কে একটু জানতে হবে। একটা হচ্ছে আসপেক্ট রেশিও, এই যে আসপেক্ট রেশিও, আর একটা হচ্ছে প্যানেল রেশিও। আসপেক্ট রেশিও মানে হচ্ছে লং ডিরেকশন ডিভাইডেড বাই শর্ট ডিরেকশন, অর্থাৎ বড় ডাইমেনশন ডিভাইডেড বাই ছোট ডাইমেনশন। এই লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনের যে অনুপাত তাকে বলা হয় আসপেক্ট রেশিও, অর্থাৎ এই এল বি বাই এল এ, এটা হচ্ছে আসপেক্ট রেশিও। ঠিক আছে? অর্থাৎ ধরেন যে কোনো একটা স্ল্যাব সে 10 ফিট বাই 12 ফিট, তাহলে কি 12 ডিভাইডেড বাই 10, এইটা হচ্ছে কি আসপেক্ট রেশিও। আর প্যানেল রেশিও হচ্ছে উল্টা, অর্থাৎ শর্ট ডিরেকশন ডিভাইডেড বাই লং ডিরেকশন। সো কোনো একটা স্ল্যাব তখনই ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে আচরণ করবে, বা কোনো একটা স্ল্যাবকে তখনই ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করতে হবে যখন ওই স্ল্যাবের আসপেক্ট রেশিও হবে 2 বা তার থেকে বেশি। আর যদি কোনো একটা স্ল্যাবের মানে কোনো একটা প্যানেলের অ্যাসপেক্ট রেশিও 2 এর থেকে কম হয়, তাহলে সেই স্ল্যাবকে টু ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করতে হবে, বা সেই স্ল্যাবটা টু ওয়ে স্ল্যাব হিসেবে কাজ করবে। একই কথা। ওকে, এরপর ওয়ান ওয়ে স্ল্যাবের ডিফ্লেক্টেড শেপ, অর্থাৎ যখন স্ল্যাবের উপরে লোড আসবে তখন সেই লোডের কারণে যে ডিফ্লেকশনটা হবে সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ডার আকৃতির। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি
যে ওয়ান ওয়ে স্ল্যাবে যেহেতু লোড ডিস্ট্রিবিউশন হয় একটা ডিরেকশনে, তাই ডিফ্লেকশনও হবে একটা ডিরেকশনে। আর ডিফ্লেকশন একটা ডিরেকশনে অর্থাৎ একটা দিকে ডিফ্লেকশন হওয়ার অর্থ হচ্ছে তার ডিফ্লেক্টেড শেপ হবে সিলিন্ডার আকৃতির। আর টু ওয়ে স্ল্যাবে যেহেতু উভয় দিকে লোড আসে, তাই এর ডিফ্লেকশনও হবে উভয় ডিরেকশনে, দুইটা ডিরেকশনে ডিফ্লেকশন হবে। আর দুই দিকে ডিফ্লেকশন হওয়া মানে সেই স্ল্যাবের ডিফ্লেক্টেড শেপ হবে ডিশ শেপড, অর্থাৎ পাত্রের মতো। একটা পাত্র যদি আমরা চিন্তা করি, একটা পাত্রের কিন্তু আসলে দুইটা ডিরেকশনে কিন্তু ডিফ্লেকশন হয়েছে, তাই না? তাই তো নাকি? অর্থাৎ লং ডিরেকশন বরাবর স্ল্যাবটা বিকৃত হয়েছে, ডিফ্লেক্টেড হয়েছে, আবার শর্ট ডিরেকশন বরাবর স্ল্যাবটা ডিফ্লেক্টেড হয়েছে। অর্থাৎ এটা দেখতে একটা ডিশের মতো হবে, যদিও এই ডিশ কখনো চোখে দেখা যাবে না, কারণ স্ল্যাবের ডিফ্লেকশন মানে এত ক্ষুদ্র যে এইগুলো আসলে খালি চোখে সাধারণত কখনোই দেখা যায় না। আচ্ছা, সো ডেপথ চেকের ব্যাপারটা আমরা দেখছিলাম যে এখানে সাধারণত ওয়ান ওয়ে স্ল্যাবে রো 0.005 এইটা ব্যবহার করেও কিন্তু ডিজাইনটা করা যায়, যদিও আমরা ব্যবহার করেছিলাম রো ম্যাক্সিমাম, বাট এটাও ব্যবহার করা যায়। অ্যাকচুয়ালি এইটাই বেশি প্রেফারেবল, বা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার্স এইটা প্রেফার করে, রো 0.005 রেইনফোর্সমেন্ট রেশিওর ভ্যালু। আচ্ছা, আর এই দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা এই ফর্মুলা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম যে এটা আসলে কোত্থেকে আসছে, কিভাবে আসে। সো এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, সো বেসিক্যালি এখন আমরা দেখব যে কিভাবে একটা টু ওয়ে স্ল্যাবকে ডিজাইন করতে হয়। সো এখানে বলা আছে যে এ পার্কিং গ্যারেজ ইজ টু বি ডিজাইনড ইউজিং এ টু ওয়ে স্ল্যাব। অর্থাৎ পার্কিং গ্যারেজ হোক বা কমার্শিয়াল বিল্ডিং হোক বা রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক, সোজা কথা হচ্ছে একটা স্ট্রাকচারকে ডিজাইন করতে হবে টু ওয়ে স্ল্যাব সিস্টেমকে ব্যবহার করে। অর্থাৎ সেই স্ট্রাকচারে কি ধরনের স্ল্যাব থাকবে? টু ওয়ে স্ল্যাব থাকবে এবং সাপোর্টেড বাই 16 ইঞ্চি বাই 26 ইঞ্চি মনোলিথিক বিমস। এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই যে এতটুকু কথা, সাপোর্টেড বাই এত বিমস, বিমের ডাইমেনশন, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এটা এই যে স্ল্যাবের সম্পর্কে বলা হচ্ছে। মানে স্ল্যাবকে সাপোর্ট দিচ্ছে কে? এত এই ডাইমেনশনের একটা মনোলিথিক বিমস। আর মনোলিথিক শব্দের অর্থ কি? স্ল্যাব এবং বিম একই সঙ্গে কাস্টিং করা। দ্যাট মিনস বিমগুলা স্ল্যাবের জন্য ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, on the column lines as shown in figure below. এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিমের ডাইমেনশন যখন এইভাবে দেওয়া থাকে, দ্যাট মিনস প্রথমে যে ফিগার থাকবে, প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বিমের উইথ, আর গুণ চিহ্নের পর যে সংখ্যাটা থাকবে, দ্বিতীয় যে সংখ্যা, এটা হচ্ছে সবসময় কি নির্দেশ করে? এটা নির্দেশ করে বিমের ডেপথ বা বিমের হাইট। ইফেক্টিভ ডেপথ না, কিন্তু শুধু ডেপথ বা হাইট, টোটাল হাইট আর কি বিমের, টোটাল ডেপথ, প্লাস্টিক হাইট। আচ্ছা আচ্ছা স্যার, এই যে 26 দেওয়া আছে, এটা কি স্ল্যাবের থিকনেস ছাড়া না স্ল্যাবের থিকনেস সহ? এটা স্ল্যাবের থিকনেস সহ সাধারণত, কারণ একটা মনোলিথিক বিমস, দ্যাট মিনস বিম কিন্তু বিম এবং স্ল্যাব একে অপরের অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে? স্ল্যাবটাও বিমের অংশ, আবার কি বিমটাও স্ল্যাবের অংশ, ঠিক আছে? সো মনোলিথিক বিমস যদি বলা থাকে, এক্ষেত্রে সাধারণত এটা টোটাল হাইট নির্দেশ করে। আচ্ছা, এখানে লাইভ লোডিং বলা আছে 100 PSF, যদিও এটা অঙ্ক, সে কারণে এখানে লাইভ লোড দেওয়া আছে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমরা এই যে লাইভ লোড কত হবে, এটা আমরা কোত্থেকে পাবো? এটা আমরা পাবো হচ্ছে বিএনবিসি কোড থেকে। বিএনবিসি কোডে এখানে একদম পার্টিকুলার স্পেসিফিকেশনস দেওয়া আছে যে কি ধরনের বিল্ডিং এ বা কি ধরনের স্ল্যাবে লাইভ লোড কত ধরতে হবে, এটা আমরা কোড থেকে নিব।
অবশ্যই। ম্যাটেরিয়াল স্ট্রেংথ দেওয়া আছে এফসি প্রাইম এত এন্ড এফওয়াই এত। এফসি প্রাইম হচ্ছে সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, আর এফওয়াই হচ্ছে ইল্ড স্ট্রেংথ অফ স্টিল। অর্থাৎ এই স্ল্যাবটা কনস্ট্রাকশনে যে কনক্রিট এবং যে স্টিল ব্যবহৃত হবে তার স্ট্রেংথ গুলো হচ্ছে এরকম। এখানে বলা হচ্ছে ডিজাইন দ্য কর্নার প্যানেল এ। আচ্ছা, আগে আমরা ফিগারটা দেখি। দেখেন এখানে একটা বিম কলাম লেআউট দেওয়া আছে, বা এইটা হচ্ছে একটা বিল্ডিং এর আমরা বলতে পারি প্ল্যান, বা বিল্ডিং এর প্ল্যান না, অ্যাকচুয়ালি বিম কলাম লেআউটের প্ল্যান বা টপ ভিউ আর কি, উপর থেকে দেখলে আমরা যে ভিউটা পাই। সো এখানে এই যে এই চিহ্নের অর্থ হচ্ছে যে এই স্ল্যাবটা আরো এইদিকে কন্টিনিউয়াস, এইদিকে আরো অন্যান্য প্যানেল আছে। সে একটাও থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে, ঠিক আছে। আবার এখানে এই যে এইটাও, এই যে সি প্যানেলের ডান দিকে আরো অন্যান্য প্যানেল আছে। আবার একইভাবে নিচেও কন্টিনিউয়াস, দ্যাট মিন্স ডি এবং সি এই দুইটা প্যানেলের নিচেও কিন্তু আরো অন্যান্য স্ল্যাবের প্যানেল আছে, ঠিক আছে। স্ল্যাবের একটা অংশ এখানে দেখানো হয়েছে, মানে বিম কলাম লেআউটের একটা অংশ এখানে দেখানো হয়েছে। এই যে এখানে বিমের উইথ দেওয়া আছে 16 ইঞ্চি, আর বিমের হাইট তো আর উপর থেকে দেখা যায় না, সো ওটা দেখানো নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স গুলো দেওয়া আছে। ডিস্টেন্স যে ডিস্টেন্সই দেওয়া থাক না কেন, আমাদের কাজ হচ্ছে আমরা ক্লিয়ার স্প্যান নিয়ে কাজ করব বা ক্লিয়ার ডিস্টেন্স নিয়ে কাজ করব। দ্যাট মিন্স সাপোর্টের ভেতর থেকে ভেতরের ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স দেওয়া আছে, আমরা সবসময় ক্লিয়ার স্প্যান নিয়ে কাজ করব। কারণ এই লেকচারের শুরুতে আমি একটা কথা বলেছি যে যদি মোমেন্ট কোএফিসিয়েন্ট ব্যবহার করা হয় তাহলে ক্লিয়ার স্প্যান নিয়ে কাজ করতে হবে। আর টু ওয়ে স্ল্যাব ডিজাইনের সময় আমাদেরকে অবশ্যই মোমেন্ট কোএফিসিয়েন্ট নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে, সবসময় তাই। এই যে এখানে লেখা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, যে এটা সবসময় কোএফিসিয়েন্ট মেথড বা কোএফিসিয়েন্ট ব্যবহার করে আমরা ডিজাইনটা করব। আর কোএফিসিয়েন্ট ব্যবহার করে ডিজাইন করা মানে হচ্ছে ইউএসডি মেথডে ডিজাইন করা। দ্যাট মিন্স টু ওয়ে স্ল্যাব শুধুমাত্র ইউএসডি মেথডে আসলে ডিজাইন করা যায়। এখন এই কোএফিসিয়েন্ট গুলো কোত্থেকে নিব এটা আমি পরবর্তীতে দেখাবো। আচ্ছা, সো ডিজাইনের শুরুতে আমরা প্রথমে বের করব হচ্ছে ক্লিয়ার স্প্যান। সো শর্ট ডিরেকশন আমরা বের করলাম, অর্থাৎ দেখেন সেন্টার টু সেন্টার ডিস্টেন্স থেকে আমরা এই যে এই 22 ফিট, এইটা থেকে আমরা এই যে এখানে হাফ অফ দ্য বিম উইথ, অর্থাৎ বিমের উইথের অর্ধেক, আর এখানেও বিমের উইথের অর্ধেক, এতটুকু এবং এতটুকু বাদ দিতে হবে। আর এতটুকু আর এতটুকু মিলে কি হয়, একটা টোটাল বিমের উইথ, তাই না। সো সে কারণে আমরা 22 ফিট এখান থেকে বাদ দিয়েছি হচ্ছে 16 ইঞ্চি, এটা বাদ দিয়েছি, তাহলে ক্লিয়ার স্প্যান পেয়ে গেছি। 16 ইঞ্চি তাকে ফিটে আনার জন্য 12 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, সো এত ফিট। একইভাবে লং ডিরেকশন বরাবর আমরা ক্লিয়ার স্প্যান বের করলাম 22.67 ফিট। সো এরপর আমরা বের করব প্যানেল রেশিও। প্যানেল রেশিও নিয়ে আমি একটু আগে বলেছি, প্যানেল রেশিও হচ্ছে শর্ট ডিরেকশন ডিভাইডেড বাই লং ডিরেকশন। এই যে অনুপাত বা ভাগফল বা রেশিও যাই বলি, এই রেশিওটাই হচ্ছে প্যানেল রেশিও। এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন সবাই, সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এল এ, একটা হচ্ছে এল বি। এ দ্বারা আমরা সবসময় নির্দেশ করব শর্ট ডিরেকশন, আর বি দ্বারা আমরা সবসময় বুঝবো লং ডিরেকশন। দ্যাট মিনস এল এ মানে শর্ট ডিরেকশন, এল বি মানে লং ডিরেকশন। আচ্ছা, এই দুইটাকে ভাগ দিয়ে আমরা পেলাম 0.91। প্যানেল রেশিও যখন বের করবেন প্লিজ বি কেয়ারফুল, যে এখানে প্যানেল রেশিও দশমিকের পর কখনো শুধুমাত্র একটা সংখ্যা রাখবেন না, এটা অ্যাটলিস্ট দুইটা সংখ্যা রাখতে হবে দশমিকের পর।
অর্থাৎ যদি এখানে আসতো সে কথার কথা 0.9176 বা 0.917, তার মানে আমরা আসন্ন মান নিয়ে লিস্ট মিনিমাম আমরা দুইটা ঘর রাখবো। কত লিখতাম? 0.92 লিখতাম। আচ্ছা, সো ওয়ান ওয়ে স্ল্যাবের থিকনেস বের করার সময় প্রথম কাজ হচ্ছে কি থিকনেস বের করা, সবসময় তাই স্ল্যাব ডিজাইনের ফার্স্ট স্টেপ হচ্ছে থিকনেসটা বের করা। সো ওয়ান ওয়ে স্ল্যাবের থিকনেস বের করার সময় আমরা একটা টেবিল ব্যবহার করেছিলাম এবং আমরা দেখে আগে আমাদেরকে ঠিক করতে হয়েছিল যে স্ল্যাবটা কোন ধরনের, ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড, ওয়ান এন্ড কন্টিনিউয়াস নাকি বোথ এন্ডস কন্টিনিউয়াস। সো এখানে এইটা করার কোনো দরকার নাই, অর্থাৎ যে কোনো টু ওয়ে স্ল্যাবের আমরা স্ল্যাবের থিকনেস আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করব। এটাকে বলা হচ্ছে ট্রায়াল স্ল্যাব থিকনেস। কারণ কি ট্রায়াল, অর্থাৎ এই স্ল্যাব থিকনেস দিয়ে আমরা ট্রায়াল দিব। ট্রায়াল মানে কি ট্রাই করব, রাইট? এবং ডেপথ চেক করার পর যদি আমরা দেখি যে এই থিকনেসটা ঠিক আছে বা যথেষ্ট আছে, পর্যাপ্ত আছে, তাহলে আমরা এই ট্রায়াল স্ল্যাব থিকনেসকে আমরা কি আমরা ফাইনাল থিকনেস ধরবো। যেহেতু এটা ফাইনাল না, সে কারণে আমরা এটাকে বলছি ট্রায়াল স্ল্যাব থিকনেস। H ইকুয়াল টু পেরিমিটার বাই 180। পেরিমিটার মানে আমরা জানি পরিসীমা, আর 180 এটা কনস্ট্যান্ট। পরিসীমা মানে হচ্ছে ধরেন যে কোনো একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে, পরিসীমা মানে কি যে তার সবগুলা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তার বাহুর যোগফল। আচ্ছা 180টা কি 180 একটা সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাটা কনস্ট্যান্ট, এর কোনো ব্যাখ্যা নাই, এটা ফর্মুলা থেকে আসছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা আমরা লিখেছি। অবশ্যই এখানে ক্লিয়ার স্প্যান ব্যবহার করতে হবে, এই যে ক্লিয়ার স্প্যান। আর থিকনেসকে যেহেতু আমরা ইঞ্চিতে প্রকাশ করে থাকি সবসময়, তাই এটা ফিটকে 12 দ্বারা গুণ করে আমরা ইঞ্চিতে এনেছি। এত আমরা গত ক্লাসগুলোতে দেখেছি যে স্ল্যাবের থিকনেসকে সবসময় নিয়ারেস্ট 0.5 ইঞ্চিতে রাউন্ড আপ করতে হয় বা নিয়ারেস্ট হাফ ইঞ্চিতে রাউন্ড আপ করতে হয়। সো নিয়ারেস্ট 0.5 মানে হচ্ছে কত 6 ইঞ্চি। সো এটাকে রাউন্ড আপ করে 6 ইঞ্চি লিখলাম। কোনো অবস্থাতেই এইটাকে কমাবেন না, এটাকে বাড়াতে হবে, রাউন্ড আপ করতে হবে, নট রাউন্ড ডাউন। আচ্ছা, তো থিকনেস বের করার পর আমরা অ্যাজ ইউজুয়াল লোড ক্যালকুলেশন, এটা নিয়ে আমার বলার কিছুই নাই। এটা হচ্ছে স্ল্যাব কনক্রিটের ইউনিট ওয়েটকে আমরা স্ল্যাবের থিকনেস দ্বারা গুণ করলে পেয়ে যাচ্ছি ডেড লোড, এবং ইউএসডি মেথডে ডিজাইন করছি বলে ডেড লোড ফ্যাক্টর এবং লাইভ লোড ফ্যাক্টর দিয়ে গুণ করছি এবং যোগ করে টোটাল লোড পাইলাম। সো লোড ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমরা আসছি মোমেন্ট ক্যালকুলেশন। ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব, এই দুই ধরনের স্ল্যাবের মোমেন্ট ক্যালকুলেশনের প্রধান পার্থক্য হচ্ছে যে ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করেছিলাম শুধুমাত্র একটা ডিরেকশনে বা একদিকে, এবং সেটা কোন দিক ছিল? সেটা অবশ্যই ছিল শর্ট ডিরেকশন। আমরা শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট ক্যালকুলেশন করেছিলাম। কিন্তু এখানে টু ওয়ে স্ল্যাবে দুইটা ডিরেকশন বরাবরই আসলে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে, বা অন্যভাবে বলতে গেলে যেহেতু টু ওয়ে স্ল্যাবে লোডটা আসলে দুই দিকেই ডিস্ট্রিবিউট হয়, তাই এখানে মোমেন্টও আসবে দুই দিকেই। লং ডিরেকশন বরাবর মোমেন্ট আসবে, আবার শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট আসবে। আচ্ছা, আমরা একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি, এখানে একটা টেবিল দেখা যাচ্ছে। এখানে টোটাল 3টা টেবিল আছে, ঠিক আছে? আমি দেখাবো, এটা একটা, এটা একটা, এটা একটা। টেবিলগুলো দেখতে অনেকটা একই রকম, কিন্তু পার্থক্য আছে এখানে। এই টেবিলগুলো আসছে বেসিক্যালি নিলসন স্যারের 7th এডিশনের বই থেকে, ঠিক আছে? প্রথম টেবিলের ক্যাপশন হচ্ছে এরকম যে কোএফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্টস ইন স্ল্যাব, ঠিক আছে? সো এখানে দেখেন যে
এখানে কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে রেশিও। রেশিও মানে হচ্ছে প্যানেল রেশিও। সো প্যানেল রেশিও স্মল m ইজ ইকুয়াল টু এল এ বাই এল বি। এ বাই বি মানে এল এ বাই এল বি। আচ্ছা, এখানে প্যানেল রেশিওর জন্য কিন্তু মানগুলো দেওয়া আছে। অর্থাৎ প্যানেল রেশিও 1 হলে কত হবে মান, 0.95 হলে কত হবে, 0.9 হলে কত হবে দেওয়া আছে। এখানে আরেকটা প্যারামিটার হচ্ছে কেস। দ্যাট মিন্স এখানে মোট 9টা কেস আছে, কেস 1 থেকে কেস 9, রাইট? এখানে আমরা কেসগুলো একটু খেয়াল করি কেয়ারফুলি। এখানে প্রত্যেকটা কেসে একটা করে আয়তক্ষেত্র এখানে দেখানো আছে, যেমন এইটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। সো আয়তক্ষেত্রের যে ছোট বাহুটা সেটা হচ্ছে এ, দিস ইজ এ, এবং যে বড় বাহুটা সেটা হচ্ছে বি। অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমরা ধরেছি এল এ এবং এল বি। সো শর্ট ডিরেকশনটা হচ্ছে এল এ, লং ডিরেকশনটা হচ্ছে এল বি। সো আমরা এইটা খেয়াল করি কেস 2। দেখেন এখানে একটা আয়তক্ষেত্রের 4টা ডিরেকশনে কিন্তু, অর্থাৎ 4টা বাহুতে কিন্তু হ্যাশ দেওয়া আছে আর কি। ঠিক আছে, অর্থাৎ 4টা বাহুই কিন্তু আসলে এভাবে খাঁজ কাটা আছে বা হ্যাশ দেওয়া আছে। কোনো একটা বাহু হ্যাশ দেওয়া মানে হচ্ছে যে এই বাহুর এই দিকে আরো অন্যান্য স্ল্যাবের প্যানেল আছে। অর্থাৎ এইটা হচ্ছে একটা স্ল্যাব, আর কিছুই না। একটা স্ল্যাবকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে কি স্ল্যাবটা দেখতে কি এরকমই তো লাগবে নাকি? এটা হচ্ছে একটা স্ল্যাবের টপ ভিউ। সো এই যে একটা বাহু খাঁজ কাটা, দ্যাট মিন্স এর এই পাশে আরো অন্যান্য স্ল্যাব আছে। আবার একইভাবে এখানে যেহেতু 4টা বাহুই হ্যাশ দেওয়া আছে, তার মানে 4টা চারপাশে আসলে আরো অন্যান্য স্ল্যাব আছে, বা আমরা বলতে পারি 4টা প্রান্তই কন্টিনিউয়াস। 4টা প্রান্তই কন্টিনিউয়াস। যদি কোনো স্ল্যাবের 4টা প্রান্তই কন্টিনিউয়াস হয় তাহলে সেটা কেস 2 এর আন্ডারে পড়বে। এবং সেক্ষেত্রে আমরা এই মোমেন্ট কোএফিসিয়েন্টের মানগুলা নিব এই যে এই কলাম বরাবর, দিস কলাম। আচ্ছা, কেস 1 হচ্ছে যে যদি কোনো একটা স্ল্যাবের 4টা প্রান্তই ডিসকন্টিনিউয়াস হয়, অর্থাৎ এর উল্টা, অর্থাৎ স্ল্যাবের প্যানেল যদি একটাই হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কেস 1। দেখেন কেস 1 এর আন্ডারে কিন্তু কোনো মোমেন্ট কোএফিসিয়েন্ট দেওয়া নাই। আচ্ছা, কেন দেওয়া নাই আমি পরে বলছি। কেস 3, কেস 3 তে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা, এই দুইটা ছোট বাহু হ্যাশ দেওয়া আছে, তার মানে দুইটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস। অর্থাৎ এই দিকে আর একটা স্ল্যাব আছে, এক বা একাধিক, অর্থাৎ এই দিকে আরো অন্যান্য স্ল্যাব আছে, আবার এই দিকে আরো অন্যান্য স্ল্যাব আছে, কিন্তু এই দিকে এই দুই দিকে কিছু নাই। অর্থাৎ যদি কোনো স্ল্যাবের দুইটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস হয় তাহলে সেই স্ল্যাবটা কেস 3 এর আন্ডারে পড়বে। যদি কোনো স্ল্যাবের একটা শর্ট ডিরেকশন এবং একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস হয় তাহলে সেটা কেস 4 এর আওতায় পড়বে। কেস 5 হচ্ছে যে কোনো স্ল্যাবের দুইটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 3 এর উল্টা, দুইটা লং ডিরেকশন কন্টিনিউয়াস আর বাকি দুইটা প্রান্ত ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস মানে কি এখানেই শেষ হয়ে গিয়েছে, এইদিকে আর অন্য কোনো কিছু নাই। কেস 6 আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 7 হচ্ছে শুধুমাত্র একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 8 হচ্ছে তিনটা প্রান্ত কন্টিনিউয়াস, অর্থাৎ একটা লং ডিরেকশন বাদে বাদবাকি তিনটা প্রান্তই কন্টিনিউয়াস। কেস 9 কিরকম? কেস 9টা হচ্ছে একটা শর্ট ডিরেকশন বাদে বাদবাকি তিনটা প্রান্তই কন্টিনিউয়াস। আচ্ছা, আমি যদি এখন একটু এক্সাম্পলের দিকে যাই, উদাহরণ দেই, তাহলে দেখেন প্রথমে আমরা দেখব কেস 2 এর এক্সাম্পল। 4টা প্রান্তই কন্টিনিউয়াস এরকম একটা স্ল্যাব আমরা আসেন দেখি। সো আমাদের কাছে তো কোশ্চেন আছেই,
দেখেন এই যে স্ল্যাবের যে বিম কলাম লেআউটটা যে দেওয়া আছে এই বিল্ডিং এর, এখানে এই প্যানেল সিটা যদি আমরা খেয়াল করি, দেখেন এই প্যানেল সি এর 4টা প্রান্তই কিন্তু কন্টিনিউয়াস। এই প্রান্ত কন্টিনিউয়াস, এটাও এটাও কন্টিনিউয়াস, আবার এটাও কন্টিনিউয়াস। তাই প্যানেল সিটা কিন্তু কি কেস 2 এর আওতায় পড়ে, তাই না? আবার ধরেন যে প্যানেল ডি তে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা লং ডিরেকশন বাদে বাকি 3টা প্রান্তই কন্টিনিউয়াস। যেটা বলছিলাম যে প্যানেল ডি টা আসলে কোন কেসের আওতায় পড়ে, দেখেন প্যানেল ডি এর একটা লং ডিরেকশন বাদে বাকি 3টা প্রান্তই কন্টিনিউয়াস। দ্যাট মিন্স একটা লং ডিরেকশন বাদে 3টা প্রান্ত, দ্যাট মিন্স আমরা যদি দেখি একটু কেস 8, রাইট? এই যে অর্থাৎ একটা লং ডিরেকশন বাদে 3টা প্রান্তই কন্টিনিউয়াস, তার মানে কেস 8 এর আওতায় পড়ে প্যানেল ডি, তাই তো? সো আমাদেরকে আর কি আমাদেরকে কোশ্চেনে যে প্যানেলটা ডিজাইন করতে বলা হচ্ছে প্যানেল এ, তাহলে এটা কোন কেসের আওতায় পড়ে? দেখেন এখানে এইটা শর্ট ডিরেকশন, এটা হচ্ছে কি লং ডিরেকশন। একটা শর্ট ডিরেকশন, আচ্ছা এই দুইটা তো ডিসকন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস কোন দুইটা? এই দুইটা হচ্ছে কন্টিনিউয়াস। সো তার মানে একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস আর একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস, একটা লং একটা শর্ট কন্টিনিউয়াস। তার মানে এটা হচ্ছে কেস 4 এর আওতায় পড়ে, যে কেস 4 একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস আর একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। সো এইভাবে আমরা এখন আশা করি যে কোনো স্ল্যাব আমরা কেস 1 থেকে কেস 9 এগুলোর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে আমরা ফেলতে পারবো। আচ্ছা, এখন আমি আসি যে কেস 1 এ আসলে এই কোএফিসিয়েন্ট গুলো নাই কেন? আচ্ছা, সো ধরেন যে সাপোজ আমরা যদি উপর থেকে দেখি টপ ভিউ, ধরেন যে এইটা হচ্ছে আমাদের একটা স্ল্যাব, দিস ওয়ান, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে শর্ট ডিরেকশন আর এটা হচ্ছে লং ডিরেকশন। সো একটা 2 ওয়ে স্ল্যাবে আমরা দুইটা ডিরেকশনেই কিন্তু মোমেন্ট বের করতে হবে, অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর, অর্থাৎ এই ডিরেকশন বরাবর মোমেন্ট বের করতে হবে, আবার এই ডিরেকশন বরাবরও কিন্তু মোমেন্ট বের করতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুইটা হবে এক্ষেত্রে, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। সো প্যানেল এ আমাদেরকে ডিজাইন করতে বলা হচ্ছে এবং প্যানেল এটা হচ্ছে কেস 4 এর আওতায় পড়ে, অর্থাৎ একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। আমি কন্টিনিউয়াস প্রান্তকে এভাবে দেখাচ্ছি আর কি। ধরেন যে এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত আর এইটা হচ্ছে আর একটা কন্টিনিউয়াস প্রান্ত, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে যেটা করব এটা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট বের করব। সো শর্ট ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তে একটা নেগেটিভ মোমেন্ট আসবে, মিড স্প্যানে একটা পজিটিভ মোমেন্ট আসবে। আমরা সবাই জানি যে স্ল্যাবের মিড স্প্যানে সবসময় পজিটিভ মোমেন্ট আসে। আর আরেকটা কি হবে, ডিসকন্টিনিউয়াস প্রান্তে একটা নেগেটিভ মোমেন্ট আসবে। এখানে খেয়াল রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস যে এখানে কিন্তু 4টা প্রান্তেই কিন্তু বিম আছে, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, তাই না? এখানে কিন্তু সব জায়গাতে 4টা কর্নারেই কিন্তু বিম আছে, সে জি স্যার। কন্টিনিউয়াস হোক বা ডিসকন্টিনিউয়াস হোক, ডাজন্ট ম্যাটার। আর বিম থাকা মানেই কিন্তু কি, বিম মানে কি সাপোর্ট, আর সাপোর্ট মানে কি নেগেটিভ মোমেন্ট। যেহেতু সাপোর্ট গুলা মনোলিথিক, তাই অবশ্যই প্রত্যেকটা সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসবে। তাই প্রথমে আমরা শর্ট ডিরেকশন বরাবর এই 3টা মোমেন্ট বের করব। দ্যাট মিন্স ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট, মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট এবং কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট। ওকে, এরপর আমরা কি করব, আমরা লং ডিরেকশন বরাবর আসব। লং ডিরেকশন বরাবর আমরা একইভাবে ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট বের করব, মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট বের করব এবং কন্টিনিউয়াস প্রান্তের
নেগেটিভ মোমেন্ট বের করব, ঠিক আছে। সো এখন যদি আমরা খেয়াল করি, দেখেন যে এই টেবিলে কেস 1 এ কি আছে। কেস 1 এ আছে যে 4টা প্রান্তই ডিসকন্টিনিউয়াস। ও আচ্ছা, আরেকটা কথা বলা হয় নাই। আরেকটা কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা যে 6 রকম মোমেন্ট দেখালাম, এই 6 রকম মোমেন্টের কিন্তু সবগুলা কিন্তু আমরা টেবিল থেকে নিব না। আমরা টেবিল থেকে নিব শুধুমাত্র কন্টিনিউয়াস প্রান্তের এই দুইটা মোমেন্ট, অর্থাৎ এইটা এবং এইটা। কন্টিনিউয়াস প্রান্তের এই দুইটা নেগেটিভ মোমেন্ট আমরা টেবিল থেকে পাবো। আর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই দুইটা পজিটিভ মোমেন্ট, অর্থাৎ দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এই দুইটা পজিটিভ মোমেন্ট। স্যার শুধু মিড পয়েন্টের, মিড স্প্যানের, মিড পয়েন্ট না, মিড স্প্যানের। সো মিড স্প্যান এবং কন্টিনিউয়াস প্রান্তেরটা আমরা টেবিল থেকে পাবো। আর ডিসকন্টিনিউয়াস প্রান্তেরটা টেবিল থেকে পাওয়ার মানে নেওয়ার কোনো দরকার নাই, এটা বের করার অন্য টেকনিক আছে, আমি পরে দেখাবো। সো তার মানে টেবিলে কি থাকবে, শুধুমাত্র কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্টের কোএফিসিয়েন্ট, তাই না? ডিসকন্টিনিউয়াস প্রান্তেরটা তো টেবিলে থাকবে না, রাইট? ঠিক এই কারণেই কিন্তু এই যে কেস 1 এর কোনো কোএফিসিয়েন্ট এখানে দেওয়া নাই, কারণ এখানে সবগুলো প্রান্তই ডিসকন্টিনিউয়াস। যদি পরবর্তী টেবিলে আমরা যাই, তাহলে পরবর্তী টেবিলটা হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য। দেখেন এখানে কিন্তু আবার ঠিকই দেওয়া আছে, সব জায়গাতেই কিন্তু আর কি কোএফিসিয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, ওকে ফাইন। তো এখানে আমরা টেবিলে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিএ নেগেটিভ আর একটা হচ্ছে সিবি নেগেটিভ। অর্থাৎ সিএ নেগেটিভ মানে হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্ট, কারণ এ মানে শর্ট ডিরেকশন। আর সিবি নেগেটিভ মানে কি, লং ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্ট। কন্টিনিউয়াস প্রান্তের না ডিসকন্টিনিউয়াস প্রান্তের বলেন তো? স্যার কন্টিনিউয়াস প্রান্তে। অবশ্যই কন্টিনিউয়াস প্রান্তের, টেবিল থেকে আমরা কখনো ডিসকন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট পাবো না। জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা আসেন এখন আমরা আগে নেগেটিভ মোমেন্ট বের করব। দ্যাট মিন্স আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই দুইটা মোমেন্টটাকে বের করব, এই মোমেন্টটা বের করব এবং এই মোমেন্টটা বের করব, শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্ত এবং লং ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখি এবার এখানে প্রথমে আগে বলে নিতে হবে যে স্ল্যাব প্যানেলটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে আমরা প্রথমেই বলে দিয়েছি যে এটা হচ্ছে কেস 4 এর মধ্যে পড়ে। ওকে, তাহলে নেগেটিভ মোমেন্ট এট কন্টিনিউয়াস এজেস, এজ মানে প্রান্ত। তাহলে এম এ নেগেটিভ আর হচ্ছে এম বি নেগেটিভ, এই দুইটা আমরা বের করব। এটা শর্ট ডিরেকশন বরাবর, এটা লং ডিরেকশন বরাবর। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে মোমেন্ট ইজ ইকুয়াল টু মোমেন্ট কোএফিসিয়েন্ট ইনটু লোড ইনটু স্প্যানের স্কয়ার, তাই না? সব সময় তাই। সো ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের সময় সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট কি কি পেয়েছিলাম, 1/14, 1/24। সো ওইগুলাই কিন্তু আসলে এইগুলা ওখানে ছিল ভগ্নাংশ হিসেবে, আর এখানে আমরা পাবো দশমিক হিসেবে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা লোড আমাদের জানা আছে 250 পিএসএফ, আর ক্লিয়ার স্প্যান তো জানাই আছে। শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট, তাই এটা হচ্ছে কি এল এ হবে। এখন শুধুমাত্র বের করতে হবে মোমেন্ট কোএফিসিয়েন্ট, ঠিক আছে? সো আসেন আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করি, সি এ নেগেটিভ। তাহলে তার আগে আমরা দেখি যে আমাদের প্যানেল রেশিও কত, 0.91। আচ্ছা, তাহলে যদি এখন আমরা টেবিলে যাই, তাহলে আমাদের ক্ষেত্রে এই কলামটা কিন্তু ফিক্সড, কেস 4। দ্যাট মিন্স এই কলাম থেকে আমরা মান নিব, কিন্তু রো তো আসলে ফিক্সড না, কারণ দেখেন এখানে 0.91 আমাদের যে প্যানেল রেশিওটা বের হয়েছে এর জন্য কিন্তু সরাসরি এখানে কোনো রো নাই। এখানে আছে 0.9 এর জন্য আছে, আবার 0.95 এর জন্য আছে। এই দুইটার মাঝখানে কি মাঝামাঝি 0.91, তার জন্য নাই। সো সে কারণে আমরা প্রথমে 0.9 এর জন্য একটা কোএফিসিয়েন্ট বের করব, এরপরে 0.95 এর জন্য আরেকটা কোএফিসিয়েন্ট বের করব, এবং তারপর এই দুইটার মধ্যে
লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা 0.91 এর জন্য কোএফিসিয়েন্ট বের করব। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত কোএফিসিয়েন্ট সেটা আমরা কিভাবে বের করব? ইন্টারপোলেশনের মাধ্যমে। সো দেখেন তাহলে 0.9 এর জন্য সিএ নেগেটিভ, এটা কত? 0.9 এর জন্য সিএ নেগেটিভ হচ্ছে এই যে কেস 4 বরাবর 0.06, দিস ওয়ান, তাই না? জি স্যার। আবার 0.95 এর জন্য সিএ নেগেটিভ কত? 0.055। এখানে কেউ আবার মনে করেন না যে প্যানেল রেশিও যাই আসুক আমরা সবসময় 0.9 আর 0.95 এর জন্য নিব, তা কিন্তু কখনোই না। সে কথার কথা, যদি আমাদের প্যানেল রেশিও আসতো এরকম, ধরেন যে 0.87, সে 0.87, 0.87 কোন দুইটা সংখ্যার মধ্যে পড়ে? 0.85 এবং 0.9। তখন আমরা কি এই দুইটার জন্য নিতাম, তারপর ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতাম 0.87 এর জন্য। ঠিক আছে, সো এখানে দেখতে হবে যে কোন দুইটার মধ্যে আমাদের প্যানেল রেশিওটা আছে। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এইখানে ডিফারেন্স কত? 0.05 এর ডিফারেন্স, 0.9 থেকে 95 এর ডিফারেন্স কত? 0.05, দ্যাট মিন্স 5 ঘর, 0.90, 91, 92 এভাবে 95 পর্যন্ত। আবার এই দুইটা যে কোএফিসিয়েন্ট আমরা বের করলাম, এই দুইটা কোএফিসিয়েন্টের মাঝখানেও কিন্তু ডিসটেন্স কতটুকু? 5 ঘর, অর্থাৎ 0.005 এর ডিফারেন্স। যেহেতু এদিকেও 5 ঘর ডিফারেন্স, এর জন্য এইদিকেও 5 ঘর ডিফারেন্স হয়, তাই আমরা এখানে ইন্টারপোলেশনটা কিন্তু মুখোমুখি করতে পারি। যেমন এখানে আমাদের প্যানেল রেশিও কত? 0.91, তার মানে কি 0.9 থেকে 0.01 বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0.9 থেকে 0.95 এর দিকে যদি আমরা যাই, তাহলে কোএফিসিয়েন্টের মান কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? হ্রাস পাবে স্যার। কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে 0.9 থেকে 0.95 এর দিকে গেলে কোএফিসিয়েন্টের মানটা কত হয়? 0.6 থেকে 0.55 এর দিকে যায়, অর্থাৎ হ্রাস পায়, তাই না? কমে যাচ্ছে। তার মানে 0.91, তার মানে এর থেকে যদি আমরা 1 ঘর বাড়াই, তাহলে এখানে কয় ঘর কমবে? 1 ঘর কমবে, তাই তো নাকি? জি স্যার। 0.06 থেকে 1 ঘর কমবে, কমলে কত হয়? 0.059। এই যে 0.055, তাহলে 0.94 এর জন্য কত হবে? 0.056। আবার 0.93 তার জন্য কত হবে? 0.057। 0.055, 056, 057 এইভাবে করে 06 পর্যন্ত। তাহলে আমরা কি পাইলাম? যে প্যানেল রেশিও 0.91 এর জন্য কোএফিসিয়েন্টের মানটা কত আসছে? 0.059। ওকে, সো এটা আমরা এখানে লিখে দিলাম, এই যে 0.059, দিস ওয়ান। এরপর আমরা আসেন এমবি নেগেটিভ বের করব। একইভাবে এমবি নেগেটিভ ইজ ইকুয়াল টু সিবি নেগেটিভ ইন্টু ডাব্লিউ ইন্টু এল বি স্কোয়ার। যেহেতু এখানে লং ডিরেকশন বরাবর মোমেন্ট বের করছি, তাই এখানে স্প্যান অবশ্যই হবে এল বি কিন্তু। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বলেন, কার কি কোশ্চেন? স্যার বলতেছিলাম ইন্টারপোলেশনটা স্যার মুখে মুখে করলেন, কিন্তু ওর যে সূত্রটা ওইটা যদি একটু লিখতেন বা একটু বলতেন মুখে, তাহলে খুব ভালো হতো স্যার। এই ক্যালকুলেশনে তো রাইট, ইন্টারপোলেশন আমরা কখনোই মুখে মুখে করতে পারতাম না যদি না আমাদের ডিফারেন্সটা আসলে দুই দিকে একই রকম হইতো। ঠিক আছে, সো আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন, এমবি নেগেটিভ ইজ ইকুয়াল টু সিবি নেগেটিভ। আগে তাহলে আমরা এখন কি বের করব? সিবি নেগেটিভ। তার মানে এই একই টেবিলের জাস্ট নিচের রো আর কি। এই যে 0.9 এর জন্য সিবি নেগেটিভ, এটা কত? 0.040। আর 0.95 এর জন্য সিবি নেগেটিভটা হচ্ছে 0.045। দেখেন এখানেও 5 ঘর, এখানেও 5 ঘর, তাই এখানে আমরা আবারও মুখে মুখে করতে পারছি যে 0.91 এর জন্য 0.91 এর জন্য সিবি নেগেটিভ কত হবে? 0.041, অর্থাৎ 1 ঘর বৃদ্ধি পাবে। যেহেতু এখান থেকে এইদিকে বাড়ছে, তাই এখানে 1 ঘর বৃদ্ধির জন্য এখানেও 1 ঘর বৃদ্ধি পাবে, 0.041। ঠিক আছে, সো
ঠিক আছে, তাহলে আমরা সিবি নেগেটিভ এখানে লিখলাম 0.041। তাহলে নেগেটিভ মোমেন্ট কিন্তু বের করা হয়ে গেল, কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট বের করলাম। এরপর হচ্ছে পজিটিভ মোমেন্ট। দ্যাট মিনস আমি যেটা দেখাচ্ছিলাম যে 1/1, যে আমরা প্রথমে এইটা বের করলাম, এটা বের করলাম, এই দুটা বের করা হয়ে গেল, এটা এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ। এখন আমরা বের করব হচ্ছে এই দুইটা, দ্যাট মিনস এইটা বের করব, শর্ট ডিরেকশনের মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট, আর এইটা বের করব অর্থাৎ লং ডিরেকশন বরাবর মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট। আচ্ছা, সো নেগেটিভ মোমেন্টের মতো পজিটিভ মোমেন্ট কিন্তু সরাসরি একবারে টেবিল থেকে বের করা যায় না, এটা খেয়াল রাখতে হবে। পজিটিভ মোমেন্ট দুইটা ধাপে বের করতে হবে। একটা হচ্ছে ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট, আর একটা হচ্ছে লাইভ লোডের জন্য পজিটিভ মোমেন্ট। ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট এটা আসবে হচ্ছে টেবিল নাম্বার 2 থেকে, অর্থাৎ এই যে এই টেবিল থেকে। এই টেবিলের ক্যাপশনটা এখানে এরকম না, এখানে আসল ক্যাপশন হচ্ছে যে টেবিল কোএফিসিয়েন্ট ফর ডেড লোড পজিটিভ মোমেন্টস ইন স্ল্যাব। ডেড লোড পজিটিভ মোমেন্টের জন্য এই টেবিলটা দ্বিতীয় টেবিল, আর লাস্টের টেবিলটা হচ্ছে টেবিল কোএফিসিয়েন্ট ফর লাইভ লোড পজিটিভ মোমেন্ট। লাইভ লোড পজিটিভ মোমেন্টের জন্য এই টেবিলটা। ওকে, তাহলে আমরা দেখি এখন এক এক করে। সো পজিটিভ মোমেন্টস, প্রথমে আমরা শর্ট ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্ট বের করব, অর্থাৎ এম এ নেগেটিভ, সরি এম এ পজিটিভ, শর্ট ডিরেকশন বরাবর টোটাল পজিটিভ মোমেন্ট। এটা কার কার সমন্বয়ে গঠিত হবে? ডেড লোড পজিটিভ মোমেন্ট এবং লাইভ লোড পজিটিভ মোমেন্টের সমষ্টিতে এটা গঠিত হবে, আমি একটু আগে বললাম। সো প্রথমে আমরা তাহলে বের করব কি, যে শর্ট ডিরেকশন বরাবর ডেড লোড পজিটিভ মোমেন্ট। ঠিক আছে, এম এ পজিটিভ ডেড লোড, ডিএল মানে ডেড লোড, এলএল মানে লাইভ লোড। সো ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট ইজ ইকুয়াল টু, সূত্র কত হবে? সেম সূত্র কিন্তু একই, কোএফিসিয়েন্ট ইনটু লোড ইনটু ক্লিয়ার স্প্যানের স্কয়ার। এখানে যেহেতু ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট বের করছি, তাই এখানে শুধুমাত্র ডেড লোড দিয়ে গুণ হবে। দিস ইজ, প্লিজ বি কেয়ারফুল, এন্ড অবশ্যই শর্ট ডিরেকশনের স্প্যান দ্বারা গুণ হবে। সো সি এ পজিটিভ ডেড লোড, ডেড লোডের জন্য মোমেন্ট কোএফিসিয়েন্ট, তাহলে আমরা এটা বের করব টেবিল নাম্বার 2 থেকে। এটা হচ্ছে টেবিল নাম্বার 2। দেখেন 0.95 এর জন্য এই যে CADL, এখানে আর পজিটিভ কথাটা নাই, কারণ আমাদের জানাই আছে যে ডেড লোড যেহেতু এখানে বলা আছে, তার মানে ডেড লোড পজিটিভ মোমেন্ট, অর্থাৎ নেগেটিভ মোমেন্ট তো আর আমরা ডেড লোড লাইভ লোড আলাদা আলাদা ভাবে হিসাব করি না, তাই না? আমরা একটু আগে দেখে আসলাম। সো ডেড লোড মানেই এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট আমরা বের করছি। তাহলে CA ডেড লোড এটা কত? এটার মান হচ্ছে 0.030, এই যে কেস 4 এ 0.030। আর 0.9 এর জন্য CA ডেড লোড কত? 0.033, 0.030 আর 0.033, এই দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু? ডিফারেন্স কিন্তু 0.3 কখনোই না। 3 ডিফারেন্স কিভাবে হয়? 0.003 ডিফারেন্স, রাইট? অর্থাৎ পয়েন্টের পরে আরো 2 ঘর পরে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, তাই না? অর্থাৎ 3 ঘরের ডিফারেন্স। এদিকেও সরি, হ্যাঁ টেবিল সি তে চলে গেছে স্যার। হ্যাঁ, টেবিলে চলে আসছে, হ্যাঁ। সো এখানে আসলে 3 ঘরের ডিফারেন্স, বাট এইদিকে আবার ডিফারেন্স কত? 5 ঘর। তার মানে এখানে কিন্তু আমরা ইন্টারপোলেশনটা আর আগের মতো মৌখিকভাবে করতে পারছি না। সো ঠিক আছে, এখানে সামান্য কিছু ক্যালকুলেশন করতে হবে, সেটা আমি এখন দেখাচ্ছি। আমি শুধুমাত্র একটা ইন্টারপোলেশন দেখাবো, এখন যেটা দেখাবো এটাই দেখাবো, আর বাকি ইন্টারপোলেশন গুলো এই নিয়মে করতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি যে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো আছে ইন্টারপোলেশনটা। দেখেন, আমরা টেবিল থেকে পাইলাম যে 0.95 এর জন্য কোএফিসিয়েন্ট এত, আর 0.9 এর জন্য কোএফিসিয়েন্ট এত।
এই দুইটার মধ্যে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন করব। তার জন্য আমাদেরকে বের করতে হবে প্রথমেই সেটা হচ্ছে 0.91। তার মানে এর সঙ্গে যে ডিফারেন্সটা আছে সে আমরা 0.9 এর রেসপেক্টে চিন্তা করি বা 0.95 এর রেসপেক্টে চিন্তা করি। 0.91 এর জন্য এইখানে যে ডিফারেন্সটা হচ্ছে 0.90 থেকে 0.91, এই ডিফারেন্সের জন্য এই কোএফিসিয়েন্টের ভ্যালুতে কতটুকু ডিফারেন্স হবে এটা আগে বের করতে হবে। তারপর সেই ডিফারেন্সটা যোগ বা বিয়োগ করলেই হয়ে গেল। সো প্রথমে আমরা ডিফারেন্স বের করব এবং এটা বের করব ঐকিক নিয়মে। দেখেন এইদিকে 0.05 ডিফারেন্সের জন্য কোএফিসিয়েন্টের মানে পার্থক্য কত হয় বা ডিফারেন্স কত হয়? 0.003। অর্থাৎ এই যে এইটার থেকে এইটা ক্যালকুলেটরে বিয়োগ করলেই বুঝতে পারবেন 0.003। তাহলে একের জন্য ডিফারেন্স কত? এত বাই এত, এটা নিচে আসবে ঐকিক নিয়মের মতো। আর 0.91 অর্থাৎ যদি 0.90 এর রেসপেক্টে আমরা চিন্তা করি তাহলে 0.9 থেকে 0.91 অর্থাৎ 0.01 এই ডিফারেন্সের জন্য তাহলে কোএফিসিয়েন্টের মানে কতটুকু ডিফারেন্স হবে? 0.01টা উপরে যে গুণ হবে, তার মানে এই যে এতটুকু ডিফারেন্স হবে মাত্র। ঠিক আছে, অর্থাৎ 0.01 ডিফারেন্সের জন্য কোএফিসিয়েন্টের মানে ডিফারেন্স হবে মাত্র এতটুকু এখানে। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এরপরে আর কোনো কাজ নাই। এরপরে আমরা শুধুমাত্র অবজার্ভ করব যে 0.9 এর সাপেক্ষে যেহেতু চিন্তা করছি আমরা, তাহলে 0.9 থেকে 0.95 এর দিকে যদি আমরা যাই তাহলে এই কোএফিসিয়েন্টের মানটা কি বাড়ে না কমে? না না, এটা অবশ্যই কমে। কারণ এই যে 0.9 থেকে 95 এর দিকে গেলে অর্থাৎ এইদিকে মান বাড়ছে কিন্তু এইদিকে কিন্তু মান কমছে, এটা থেকে এটা অবশ্যই কম। তাহলে যেহেতু এদিক থেকে এদিকে গেলে মানটা কমতে থাকে, তাই এই ডিফারেন্সটা কি হবে? অবশ্যই বিয়োগ করতে হবে। এই যে 0.9 এর জন্য যে মান, এই মান থেকে আমরা এই ডিফারেন্সটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মোমেন্ট কোএফিসিয়েন্ট। স্যার ঠিক আছে, আমি পুরো জিনিসটাকে আরেকবার এক্সাম্পল দেই। ধরেন যে সাপোজ যদি আমরা এটা 0.9 এর সাপেক্ষে চিন্তা না করে যদি আমরা 0.95 এর সাপেক্ষে চিন্তা করতাম, ঠিক আছে আমরা সবকিছু 0.95 এর রেফারেন্সে নিব। তাহলে 0.95 আর 0.91 এর মধ্যে ডিফারেন্স কতটুকু? 0.04। সেক্ষেত্রে কিন্তু এইখানে ডিফারেন্স কত হইতো? 0.04। তাহলে 0.04 ডিফারেন্সের জন্য কোএফিসিয়েন্টের মানের ডিফারেন্স কত হইতো? এখানে কিছু একটা আসতো, তাই না? এখন সেই মানটা কি আমরা এখানে যোগ করতাম না বিয়োগ করতাম বলেন তো? যোগ করতাম। তখন কিন্তু যোগ করতাম, কারণ 0.95 এর রেফারেন্সে যদি চিন্তা করি আমরা, তাহলে 0.95 থেকে যদি এইদিকে আমরা আসি তাহলে এই কোএফিসিয়েন্টের মানটা কি এখান থেকে এইদিকে বাড়ে না কমে? বাড়ে স্যার। অবশ্যই বাড়ে, আমরা দেখতেই পাচ্ছি বাড়ে। আর বাড়বে মানে কি? এই ডিফারেন্সটা তখন আমরা যোগ করতাম এবং আমরা অ্যান্সার কিন্তু একই পাইতাম। ঠিক আছে, সো এইভাবে আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা মধ্যবর্তী যে কোনো ভ্যালু আমরা বের করতে পারি। সবাই বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে 0.0324 এটা হচ্ছে আমাদের মোমেন্ট কোএফিসিয়েন্ট। তাহলে আমরা মোমেন্ট বের করে ফেললাম। ও আচ্ছা, একটা ব্যাপার, এখানে যে প্রত্যেক ক্ষেত্রে যে 12 দ্বারা গুণ করছি আমরা, দিস ইজ নট ম্যান্ডেটরি। 12 দ্বারা যদি গুণ না করি তাহলে আমরা এখানে মোমেন্টের ইউনিটটা পাইতাম হচ্ছে পাউন্ড ইনটু ফিট। কোনো সমস্যা নাই, পাউন্ড ইনটু ফিটে রাখলেও হবে। আর 12 দ্বারা গুণ করছি বলে পাউন্ড ইনটু ইঞ্চিতে পাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে এম এ পজিটিভ লাইভ লোড, তাহলে সি এ লাইভ লোড ইনটু ক্লিয়ার স্প্যানের স্কোয়ার। তাহলে এই যে সি এ লাইভ লোড বা সি এ পজিটিভ লাইভ লোড, এটা কোত্থেকে পাবো আমরা? যেহেতু লাইভ লোড পজিটিভ মোমেন্ট, তাই আমরা পাবো হচ্ছে টেবিল নাম্বার 3 থেকে, লাস্টের টেবিল থেকে। ঠিক আছে, আমরা লাস্টের টেবিলে একটু যাই। দেখেন লাস্টের টেবিলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে 0.95 এর জন্য 0.95 এর জন্য সি এ লাইভ লোড এটা হচ্ছে কত? 0.035, দিস ওয়ান। আর 0.9 এর জন্য এই সি এ লাইভ লোডটা হচ্ছে কত? 0.039।
তাহলে এখানে 4 ঘর, এখানে 5 ঘর, তাই এটাও কিন্তু ইন্টারপোলেশন করতে হবে। আমি যে নিয়মটা একটু আগে দেখালাম, ওই ঐকিক নিয়মের মাধ্যমে ডিফারেন্স বের করবেন, এরপর ডিফারেন্সটা হয় যোগ অথবা বিয়োগ। এই নিয়মে এই মোমেন্ট কোএফিসিয়েন্টটা অবশ্যই সবাই বের করবেন, এবং এটার মান পাওয়া যাবে হচ্ছে 0.0382। এটা সবাই আজকেই মিলাই নেবেন ইন্টারপোলেশন করে। ওকে স্যার। স্যার তাহলে ডেড লোড পজিটিভ মোমেন্ট এবং লাইভ লোড পজিটিভ মোমেন্ট, এই দুইটা যোগ করে আমরা পেয়ে গেলাম হচ্ছে টোটাল পজিটিভ মোমেন্ট, শর্ট ডিরেকশন বরাবর টোটাল পজিটিভ মোমেন্ট এম এ। ওকে, তাহলে একইভাবে আমরা এখন বের করব হচ্ছে লং ডিরেকশন বরাবর একই জিনিস, অর্থাৎ এমবি পজিটিভ ডেড লোড এবং এমবি পজিটিভ লাইভ লোড। ডেড লোড এবং লাইভ লোডের জন্য পজিটিভ মোমেন্টকে যোগ করে আমরা পাবো হচ্ছে টোটাল এমবি পজিটিভ, অর্থাৎ লং ডিরেকশন বরাবর টোটাল পজিটিভ মোমেন্ট। ওকে, তাহলে এমবি পজিটিভ ফর ডেড লোড, তাহলে ফর্মুলা তো সেম, সিবি ডেড লোড ইনটু লং ডিরেকশন অর্থাৎ এলবি এর স্কয়ার। ওকে, তাহলে সিবি ডেড লোড এটা আমরা কই থেকে পাবো? টেবিল নাম্বার 2। অর্থাৎ এই যে 0.95 এর জন্য সিবিডিএল, এই যে সিবিডিএল কত? 0.95 এর জন্য হচ্ছে 0.024, আর 0.90 এর জন্য সিবিডিএল হচ্ছে কত? 0.022। 2 ঘর ডিফারেন্স মাত্র, 0.002 এর ডিফারেন্স। সো এখানেও অবশ্যই ইন্টারপোলেশন করতে হবে, একই নিয়মে ইন্টারপোলেশন করবেন এবং এখানে এই মানটা মিলাই নেবেন। এটা আমরা পাবো হচ্ছে 0.0224। আচ্ছা, এরপর হচ্ছে এমবি পজিটিভ লাইভ লোড, একই কথা, আমরা সিবি লাইভ লোড এভাবে আমরা বের করব। সো এটা কোত্থেকে পাবেন? সিবি লাইভ লোড এটা পাবেন হচ্ছে টেবিল নাম্বার 3 থেকে, লাস্টের টেবিল। 0.95 এর জন্য সিবি লাইভ লোড, এই যে সিবিএলএল এটা হচ্ছে 0.029, আর 0.9 এর জন্য সিবিএলএল এটা হচ্ছে 0.026। 026 আর 029 এই দুইটার মধ্যে ইন্টারপোলেশন করলে আমরা মান পাবো হচ্ছে 0.0266। এই মানগুলো আজকে মিলাবেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা ডেড লোড পজিটিভ মোমেন্ট এবং লাইভ লোড পজিটিভ মোমেন্ট এই দুইটা যোগ করে আমরা পেয়ে গেলাম হচ্ছে লং ডিরেকশন বরাবর টোটাল পজিটিভ মোমেন্ট এমবি পজিটিভ। তাহলে নেগেটিভ এবং পজিটিভ মোমেন্ট কিন্তু বের করা হয়ে গেল। সো টেবিল থেকে আসলে আর কোনো কোএফিসিয়েন্ট নেওয়ার দরকার নাই। এখন আমরা তাহলে আমাদের আর কি বাকি আছে বলেন তো? আমাদের টোটাল 6 রকমের মোমেন্ট ছিল, তাহলে এটা আমরা বের করে ফেলছি, এটা বের করছি, এটা করছি, এটা করছি, 4 রকম বের করা হয়ে গেছে। বাকি আছে হচ্ছে এই দুইটা, ডিসকন্টিনিউয়াস প্রান্তের শর্ট এবং লং ডিরেকশনের, তাই না? সো ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্টটা হচ্ছে এই যে করেসপন্ডিং যে পজিটিভ মোমেন্ট থাকে এর 1/3, ঠিক আছে? অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্টের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা। আবার একইভাবে লং ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্টের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই যে ডিসকন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট। শুধুমাত্র 3 দ্বারা ভাগ করতে হবে। এই যে আমি এটা লিখলাম, অর্থাৎ যেটা বললাম এটা আমি এখানে লিখছি যে ডিসকন্টিনিউয়াস প্রান্তে নেগেটিভ মোমেন্ট হচ্ছে করেসপন্ডিং পজিটিভ মোমেন্টের 1/3, তার মানে 1/3 দ্বারা গুণ করতে হবে বা 3 দ্বারা ভাগ করতে হবে, একই কথা। সো এম এ নেগেটিভ ডিসিই, ডিসিই মানে ডিসকন্টিনিউয়াস এজ। ডিসকন্টিনিউয়াস এজের নেগেটিভ মোমেন্ট কত পাইলাম আমরা? শর্ট ডিরেকশন বরাবর হচ্ছে এত, আর লং ডিরেকশন বরাবর হচ্ছে এত। বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থাৎ এম এ পজিটিভকে আমরা 3 দ্বারা ভাগ করছি, এছাড়া আর কিছুই না। আবার একইভাবে এই যে এম বি পজিটিভ, এই এম বি পজিটিভকে আমরা 3 দ্বারা ভাগ করেছি, এই যে 38,000 সামথিং, একে 3 দ্বারা ভাগ করে এটা পেয়েছি।
সো এখন আমরা এই 6 রকম মোমেন্ট একটা ডায়াগ্রামে দেখাবো, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। যেটা বলছিলাম আমরা ডায়াগ্রামে দেখাচ্ছি। দেখেন এখানে আমরা কিন্তু মোমেন্টকে সাধারণত আমরা কিন্তু একটা এই যে অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাই, তাই না? সো এভাবে আমরা দেখাইনি, কারণ এইভাবে দেখালে আসলে লং বা শর্ট ডিরেকশনের মোমেন্ট আমরা আলাদাভাবে বুঝতে পারবো না, কারণ সমস্ত এই মোমেন্টের সাইন আসলে দেখতে একই রকম। সো এটা ফাইন্ড আউট করার সুবিধার্থে আমরা মোমেন্ট গুলোকে দেখাচ্ছি এইভাবে, অর্থাৎ শুধুমাত্র একটা স্ট্রেট লাইনের মাধ্যমে। ঠিক আছে, যেমন ধরেন যে এইটা হচ্ছে শর্ট ডিরেকশন আর এটা হচ্ছে লং ডিরেকশন। তাহলে এই যে শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট অর্থাৎ এম এ নেগেটিভ, এইটা আমরা দেখাইছি এখানে 75,000 সামথিং, দিস ওয়ান। এই যে এম এ নেগেটিভ 75,000, যেহেতু শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট, তাই আমরা এইটাকে এই যে শর্ট ডিরেকশনের মানে সমান্তরাল একটা লাইন দিয়ে আমরা দেখালাম। এরপর লং ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্টকে আমরা দেখিয়েছি এই যে লং ডিরেকশনের সমান্তরালে একটা অ্যারো চিহ্নের মাধ্যমে, সরি স্ট্রেট লাইনের মাধ্যমে। সো এভাবে আমরা প্রত্যেকটা মোমেন্টকে আমরা ডায়াগ্রামে দেখাবো। এখানে মাইনাস চিহ্ন না দিলেও চলবে, এখানে মাইনাস চিহ্ন আমি দিয়েছি এই কারণে যে আর কি, যাতে আমি বুঝতে পারি যে স্টুডেন্ট জানে যে সাপোর্টে নেগেটিভ মোমেন্ট তৈরি হয়, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, সো মোমেন্ট ক্যালকুলেশনের পর অ্যাজ ইউজুয়াল ডেপথ চেক। সো ডেপথ চেকের জন্য আমরা রো এর মান বের করব, এগুলো আমি আর কিছুই বলবো না, কারণ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অলরেডি। এরপর আমাদের যে ইউএসডি মেথডের যে ডিজাইন ফর্মুলা ছিল সেখানে আমরা সমস্ত মানগুলো বসাই দিব। সো এখানে যে আলটিমেট মোমেন্ট, এই মানটা কিন্তু সবসময় সর্বোচ্চ মান হবে। আগেও বলেছি, এখন আমি আবারও বলছি যে এখানে মানে যত রকমের মোমেন্ট থাকবে তার থেকে সর্বোচ্চ মোমেন্টটা কিন্তু এখানে বসবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইউনিট নিয়ে সাবধান, কারণ বাম দিকে এবং ডান দিকে যদি একই একক না হয় তাহলে কিন্তু আসলে এখানে আপনারা কিন্তু অঙ্ক মিলবে না, ডি এর যে মান পাবেন সেটা হবে হচ্ছে অর্থহীন। অর্থাৎ যেমন যেমন এখানে এফ ওয়াই এর মানটা বসানো হয়েছে 60 তে, অর্থাৎ 60 কেএসআই, কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। এই যে কেএসআই এর মধ্যে কি কি ইউনিট আছে? এর মধ্যে আছে কিলো পাউন্ড আর কি আছে, ইঞ্চি আছে। কিলো পাউন্ড এবং ইঞ্চি, কিপস এবং ইঞ্চি, সে কারণে এখানে মোমেন্টের মানটাও কিন্তু কিলো পাউন্ড ইনটু ইঞ্চিতে বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে 75,000 সামথিং, এটা পাউন্ড ইনটু ইঞ্চিতে ছিল, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে আমরা কিসে বসাইলাম, কিলো পাউন্ড ইনটু ইঞ্চি। সো এই মানে এককের ব্যাপারগুলো একটু সাবধান। আবার যদি কেউ এইদিকে 60,000 বসান, তাহলে এখানে সে কত বসাবে? এই যে 75,600 সামথিং, এটাই বসাবে। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের যে প্রোভাইডেড ইফেক্টিভ ডেপথ সেটা কিন্তু আসলে আমাদের রিকোয়ার্ড থেকে বেশি আছে, তার মানে ডেপথ এখানে ঠিক আছে। এখানে একটা ব্যাপার দেখেন যে স্ল্যাবের টোটাল থিকনেস থেকে ক্লিয়ার কাভার বাদ দেওয়া হয়েছে এবং বারের ডায়ামিটার বাদ দেওয়া হয়েছে। যদিও আমরা এখনো স্ল্যাব ডিজাইনটা শেষ করিনি, সো আমরা আসলে জানি না যে এখানে কি কি মানে কোন কত ডায়ামিটারের বার ব্যবহৃত হবে, উই ডোন্ট নো। সো এখানে অ্যাজিউম করে নেওয়া হয়েছে যে নাম্বার 8 বার, অর্থাৎ নাম্বার 8 বারের যে সমান ডায়ামিটার সেটা বাদ দেওয়া হয়েছে। সো দিস ইজ নট নেসেসারি, অর্থাৎ আমরা ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের সময় যা করছিলাম যে টোটাল স্ল্যাব থিকনেস থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিচ্ছিলাম, তাই না? আমাদের মনে আছে কিনা? টোটাল স্ল্যাব থিকনেস থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে যা পাচ্ছিলাম ওটাই কিন্তু আমরা মানে প্রোভাইডেড ডি বা ইফেক্টিভ ডেপথ হিসেবে নিচ্ছিলাম। সো এখানে আমরা ওই একই কাজটাই করতে পারি। ঠিক আছে, এখানে ওই ওই 1 বাদ দিবেন, অর্থাৎ 6 মাইনাস 1, ঠিক আছে, অর্থাৎ 5 ইঞ্চি। তাহলে আপনারা ডি প্রোভাইডেড এখানে কত নেবেন? 5 ইঞ্চি নেবেন, বা যদি কেউ এভাবে নেন তাও হবে, কোনো সমস্যা নাই।
বুঝতে পারছেন? ঠিক আছে, আচ্ছা। তো এরপর তাহলে ডেপথ চেকের পর কি আসবে? স্টিল ক্যালকুলেশন। স্টিল ক্যালকুলেশনের এই দুইটা ফর্মুলা আমরা সবাই জানি এবং এইগুলো নিয়ে আগে আলাপ করা হয়েছে। সো স্টিল ক্যালকুলেশন এখানে হবে মোট 6 রকম। কারণ কি? কারণ এখানে যে স্ল্যাবটা এখানে দেওয়া আছে, এই স্ল্যাবে মোট 6 ধরনের মোমেন্ট আছে। ঠিক আছে, যেহেতু 6 ধরনের মোমেন্ট, তাই এখানে স্টিল ক্যালকুলেশন হবে 6টা। সো আমাদের তো 6 বার আইটারেশন করার দরকার নাই। আমরা আইটারেশন কয়বার করব? মাত্র একবার করব, এবং তারপরের মানগুলো আমরা সরাসরি ফর্মুলার মাধ্যমে বের করব। তো ঠিক আছে, আমরা দেখি তাহলে। প্রথমে আমরা ধরেন যে স্টিল ক্যালকুলেশন শুরু করলাম শর্ট ডিরেকশন থেকে। শর্ট ডিরেকশন মানে কি? প্যারালাল টু দা শর্ট। আচ্ছা, মিডল স্ট্রিপ অর্থাৎ শর্ট ডিরেকশন বলেন বা লং ডিরেকশন বলেন, এখানে দুইটা স্ট্রিপ থাকে স্ল্যাবে। একটা হচ্ছে মিডল স্ট্রিপ আর একটা হচ্ছে কলাম স্ট্রিপ। মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ, এই দুইটা স্ট্রিপ নিয়ে আমি একটু পরে আলোচনা করছি ইন ডিটেলস, এখন না। আপাতত আমরা এটা ইগনোর করি। সো মিডল স্ট্রিপের মিড স্প্যান। মিড স্প্যান মানে আমরা সবাই জানি, মিড স্প্যান মানে কি? স্প্যানের মাঝামাঝি, অর্থাৎ যেখানে পজিটিভ মোমেন্ট তৈরি হয় সেখানে মিড স্প্যান। এই যে মিড স্প্যান, এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় কি আসে? পজিটিভ মোমেন্ট আসে, কারণ মিড স্প্যান মানেই পজিটিভ মোমেন্ট সেখানে তৈরি হয়। তাহলে প্রথমে আমরা স্টিল ক্যালকুলেশন করছি শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপের মিড স্প্যানে। সো মিড স্প্যানের মোমেন্টটা আমরা আগে লিখলাম, অর্থাৎ এম এ পজিটিভ, সেটা আমরা লিখলাম 46,000 সামথিং। এটা আমরা বের করেছি, এই যে 46,000 সামথিং, অর্থাৎ দিস ওয়ান, এইটা, এই মোমেন্টটা। তাহলে এই মোমেন্টের জন্য এখন আমরা স্টিলটা কিভাবে বের করব? আইটারেশনের মাধ্যমে। এবং আইটারেশন কিভাবে করতে হয় এটা আমরা খুব ভালোভাবে আলাপ আলোচনা করেছিলাম, তাই এখানে আমি আর সেগুলো বলবো না। সো আইটারেশনে আমরা দুইটা ট্রায়াল দিলেই হবে। আমি এটাও মনে হয় বলছিলাম যে দেখেন, এই দুইটা ট্রায়াল দিলে এনাফ, 3 নাম্বার ট্রায়াল দেওয়ার দরকার নাই। কারণ একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি যে দুইটা ট্রায়াল দেওয়ার পরে আমরা যে অ্যান্সার পাইতাম, দুইটা ট্রায়াল দেওয়ার পরে আমরা অ্যান্সার কত পাইতাম? এস সমান এত আর এ সমান এত। দেখেন, 3টা ট্রায়াল দেওয়ার পরেও কিন্তু আমরা ওই একই অ্যান্সারই পাচ্ছি। এস সমান এত সেম, আবার এ সমান এত, এই দুইটাও সেম। সো পরীক্ষাতে আসলে সবসময় দুইটা ট্রায়াল দেওয়াটাই যথেষ্ট। তাহলে এই আইটারেশন থেকে আমরা কি কি পাইলাম আউটপুট হিসেবে? আমরা পাইলাম স্টিলের এরিয়া 0.186 ইঞ্চি স্কয়ার পার ফিট। আর আমরা কি পাইলাম? আর পাইলাম হচ্ছে ডেপথ অফ স্ট্রেস ব্লক স্মল এ, বা ডেপথ অফ কনক্রিট স্ট্রেস ব্লক। এটা এই এ নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম। ওকে, সো এটা হচ্ছে কত পেয়েছি? 0.273 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এস সমান এত ইঞ্চি স্কয়ার পার ফিট। এখন দেখেন, আপনারা বলতে পারেন যে বিম বা কলাম যখন ডিজাইন আমরা করি, তখন তো আমরা কখনো ইঞ্চি স্কয়ার পার ফিটে আমরা লিখি না, তাই না? আমরা স্টিলের এরিয়া সবসময় কিভাবে লিখে আসছি? শুধু ইঞ্চি স্কয়ার। এবং এই ইঞ্চি স্কয়ারকে আমরা যখন মানে বারের ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ দিতাম, তখন কিন্তু আমরা পেয়ে যাইতাম কি, যে কতগুলা বার ব্যবহার করতে হবে। অর্থাৎ 4 নস বা 6 নস বা 8 নস আমরা কিন্তু এভাবে সরাসরি নাম্বারে পেয়ে যাইতাম, রাইট? কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে কখনো এইভাবে বার বের করা যাবে না বা যায় না, কারণ বিম কলাম কিন্তু আমরা সরাসরি পুরো সেকশনটাই আমরা ডিজাইন করতাম। সে কারণে আমরা ওখানে বের করতাম যে কতগুলা বার লাগবে। কিন্তু এখানে কিন্তু আমরা তা করছি না, এখানে কিন্তু আমরা 1 ফিট স্ট্রিপ নিয়ে ডিজাইন করছি। এটা আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম। 1 ফিট স্ট্রিপ নিয়ে যেহেতু আমরা ডিজাইন করছি, তাই এখানে কিন্তু যে মানে এরিয়াটা আসছে, স্টিলের যে এরিয়াটা আমরা পেলাম, এটা কিন্তু আসলে পুরো স্ল্যাবের জন্য কখনোই না। এটা হচ্ছে মাত্র 1 ফিট স্ট্রিপের জন্য, অর্থাৎ প্রতি 1 ফিটের জন্য এত ইঞ্চি স্কয়ার। সে কারণে এত ইঞ্চি স্কয়ার পার ফিট।
স্ল্যাবের স্টিলের এরিয়া সবসময় এই ইঞ্চি স্কোয়ার পার ফিটে বের করতে হবে বা বের হয়। সো এই স্টিলের এরিয়া থেকে আমরা এখন স্পেসিং বের করব, সরাসরি স্পেসিং বের করব। সো এটা নিয়ে আমার আর বলার কিছু নাই। যদি আমরা 12 মিলিমিটার ডায়ামিটার বার ব্যবহার করি তাহলে আমরা স্পেসিং পাবো হচ্ছে 12.9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা কিভাবে হয়, ঐকিক নিয়মে হয়, এটা আমি দেখাইছিলাম। এর জন্য প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দেখতে হবে। ওকে, তাহলে আমরা আপাতত এইটা আর কি যেটা আমরা পেলাম আমরা এটাকে আপাতত রেখে দিলাম, যে এটাকে আমরা আসলে এখনই ফাইনালাইজ করব না, এটা ম্যাক্সিমাম স্পেসিং চেক করার পর আমরা এটাকে ফাইনাল করব। সো এখানে 12 মিলিমিটার বার এট এত ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমরা রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা। সো শর্ট ডিরেকশনের মিড স্প্যানের আমরা স্পেসিং বের করলাম। তাহলে এখন বের করব হচ্ছে কন্টিনিউয়াস এজ। সো শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস এজ কোনটা? এই যে এইটা হচ্ছে শর্ট ডিরেকশন, আমরা এইটার জন্য বের করে ফেলেছি। আর এখন হচ্ছে আমরা বের করব এই যে শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্ত, দ্যাট মিন্স এই যে 75,000 এত, অর্থাৎ এই মোমেন্টের জন্য আমরা এখন স্পেসিং বের করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোমেন্টটা লিখলাম এবং আমরা লিখলাম স্মল এ কত, অর্থাৎ এখন আর আমরা আইটারেশন করব না। আমরা প্রথম আইটারেশন থেকে যে এ এর ভ্যালু পেয়েছি, এই এ এর ভ্যালুটাকে এখন আমরা সরাসরি ইকুয়েশন নাম্বার 1 এ বসাই দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এস। ওকে, তাহলে ইকুয়েশন 1 এ আমরা বসাই দিচ্ছি সব মানগুলা বসাই দেওয়ার পর আমরা এস এর মান পেয়ে গেলাম এত ইঞ্চি স্কয়ার পার ফিট, এবং একইভাবে আমরা স্পেসিং বের করে ফেললাম 7.9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমরা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস প্রান্ত হলো। এরপর হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রান্ত। তাহলে শর্ট ডিরেকশনের ডিসকন্টিনিউয়াস প্রান্ত, দ্যাট মিন্স এইটা, এই মোমেন্টের জন্য এখন স্পেসিং বের করব 15,000 সামথিং। ওকে, তাহলে এই যে 15,000 এই মোমেন্টের জন্য আমরা সেম সবসময় কিন্তু এ এর মান 0.273 ইঞ্চি এখন থেকে। সো আমরা বসাই দিয়ে আমরা স্টিলের এরিয়া পেলাম এবং একইভাবে আমরা এখানে স্পেসিং পেয়ে গেলাম এত ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমরা রেখে দিলাম এই পর্যন্তই। তাহলে শর্ট ডিরেকশনের তিনটা মোমেন্টের জন্য আমরা স্পেসিং পেয়ে গেছি। এখন বাকি আছে হচ্ছে লং ডিরেকশন, প্যারালাল টু দ্য লং। সো লং ডিরেকশনের একইভাবে মিডল স্ট্রিপের মিড স্প্যান, মিড স্প্যানের জন্য আমরা এই যে লং ডিরেকশনের মিড স্প্যানে মোমেন্টটা আমরা একবার দেখে আসি। এই যে দিস ইজ দ্য লং ডিরেকশন, এই যে এইটা, আর এইটার মিড স্প্যানে অর্থাৎ এই যে এই মোমেন্টটা কত হবে, এই মোমেন্টটা কত 38,000, তাই না? সো এই মোমেন্টের জন্য আমরা স্পেসিং বের করছি। ওকে, তাহলে 38,000 আমরা মোমেন্টের মান বসাই দিলাম, এ এর মান বসাই দিলাম, অন্য মানগুলো তো জানাই আছে। এখানে টি প্রোভাইডেড আমি নিতে বললাম হচ্ছে 5, তবে আপনারা এটা নিলেও হবে 5, তারপরে এফ ওয়াই সব মান তো জানাই আছে। প্লিজ বি কেয়ারফুল, এখানেও কিন্তু উপরে এবং নিচে যেন একই ধরনের ইউনিট হয়। যদি উপরে সবকিছু পাউন্ড আর ইঞ্চিতে থাকে তাহলে নিচেও ওই পাউন্ড ইন্টু ইঞ্চি বা পিএসআই তে রাখতে হবে, বা উপরে যদি কিপস ইন্টু ফিটে থাকে তাহলে কিন্তু নিচেও সেম সবকিছু কিপস এবং ফিটে রাখতে হবে। এই ব্যাপারটা কেয়ারফুল। সো স্টিলের এরিয়া পেলাম এবং একইভাবে আমরা 10 মিলিমিটার বারের জন্য আমরা স্পেসিং পেলাম হচ্ছে 8.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে লং ডিরেকশনে আমরা এক সাইজ ছোট বার ব্যবহার করছি। এখানে 12 মিলি বার ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নাই, যেহেতু লং ডিরেকশনের স্টিলটা শর্ট ডিরেকশনের স্টিলের উপরে বসানো থাকে, সাপোর্টেড অবস্থায় থাকে। সো এখানে আমরা জাস্ট এক সাইজ ছোট বার ব্যবহার করছি, বাট দিস ইজ নট এ বিগ ডিল। 12 মিলিমিটার ব্যবহার করলেও হবে। দেখেন এখানে 10 মিলিমিটার বার ব্যবহার করা হয়েছে বলে এখানে কিন্তু দেখেন এখানে 12 সঙ্গে গুণ আছে কত 0.11, আগে গুণ থাকতো কত 0.2, এটা হচ্ছে 12 মিলিমিটার বারের ক্রস সেকশনাল এরিয়া, আর এখন গুণ আছে কত 0.11।
অর্থাৎ 10 মিলিমিটার বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার, সে কারণে এইটা। ওকে, সো লং ডিরেকশনের মিড স্প্যান গেল, এরপর কন্টিনিউয়াস এজ। লং ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তে মোমেন্ট হচ্ছে এইটা, অর্থাৎ 63,000 সামথিং। ঠিক আছে, ওকে, তাহলে এই যে 63,000 এই মোমেন্টের জন্য এখানে আমি আর একই ক্যালকুলেশন বারবার দেখাই নাই। সো এখানে স্টিলের এরিয়া আমরা পাবো হচ্ছে এত, ক্যালকুলেশন করে এই যে এই সেম ক্যালকুলেশন করতে হবে, 1 নাম্বার সমীকরণে মানটা বসাতে হবে, এবং 10 নাম্বার বার ব্যবহার করলে আমরা স্পেসিং পাবো হচ্ছে 5.2 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমরা রাখলাম। বাকি আছে কি ডিসকন্টিনিউয়াস এজ। ওকে, ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট হচ্ছে কত 12,000 সামথিং, অর্থাৎ লং ডিরেকশনের ডিসকন্টিনিউয়াস এজ অর্থাৎ এইটা, এই যে 12,000 আমরা দেখতে পাচ্ছি। সো এই 12,000 মোমেন্টের জন্য আমরা স্টিলের এরিয়া পেয়ে গেলাম এত ইঞ্চি স্কোয়ার পার ফিট, এবং এর জন্য আমরা স্পেসিং পাইলাম হচ্ছে 25 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমরা রাখলাম। এখন আমাদের লাস্ট স্টেপ, আমাদের ক্যালকুলেশনের লাস্ট স্টেপ, অর্থাৎ আমরা এখন ম্যাক্সিমাম স্পেসিং বের করব। আমরা দেখছিলাম যে ওয়ান ওয়ে স্ল্যাবে ম্যাক্সিমাম স্পেসিং দুই রকম হয়, অর্থাৎ মেইন বারের জন্য 3T অর 18 ইঞ্চি, আর ডিস্ট্রিবিউশন বারের জন্য 5T অর 18 ইঞ্চি। টু ওয়ে স্ল্যাবে কিন্তু এটা একটু আলাদা হবে, দ্যাট মিনস টু ওয়ে স্ল্যাবে যেহেতু সবই মেইন বার, তাই এখানে স্পেসিং হবে একই রকম, বাট এটা কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের মেন বারের মতো হবে না। ওয়ান ওয়ে স্ল্যাবের মেন বারে কত ছিল 3T অর 18 ইঞ্চি, এখানে কত হবে, এখানে হবে 2T অর 18 ইঞ্চি, অর্থাৎ স্ল্যাবের থিকনেস ইনটু 2 আর 18 ইঞ্চি, এই দুইটার মধ্যে যেইটা সবচেয়ে ছোট সেটাই হবে আমাদের এই প্যানেলের জন্য, এই স্ল্যাবের জন্য ম্যাক্সিমাম স্পেসিং। তাহলে আমরা এই প্যানেলটা যখন ডিজাইন করা শুরু করলাম, অর্থাৎ এই প্যানেল এ, অর্থাৎ এই প্যানেলটা আমরা ডিজাইনের শুরুতেই আমরা কিন্তু থিকনেস বের করেছিলাম কত 6 ইঞ্চি, যদিও এখানে থিকনেসকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছিলাম, এইচ বা টি একটা হইলেই হলো, এইচ বা টি একই কথা। সো এখানে টোটাল থিকনেস আমরা পেয়েছিলাম কত 6 ইঞ্চি, তাই না? সো সেই কারণে এখানে 2 ইন্টু টি, এটা কত হবে 6 দুগুণে কত 12 ইঞ্চি। তাহলে দেখেন একটা হচ্ছে 12 ইঞ্চি আর একটা হচ্ছে 18 ইঞ্চি, এই 18 ইঞ্চি কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, সাজেস্টেড বাই এসিআই কোড। সো একটা 12 ইঞ্চি একটা 18 ইঞ্চি, তাহলে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ছোট কিন্তু 12 ইঞ্চি, তাই আমাদের ম্যাক্সিমাম স্পেসিং কত হবে 12 ইঞ্চি হবে। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আমাদের এই প্যানেল এ এর জন্য ম্যাক্সিমাম স্পেসিং হবে 12 ইঞ্চি। ওকে, সো এখন বেসিক্যালি যে জিনিসটা বুঝতে হবে, আচ্ছা তার আগে বলি, তাহলে আমাদের সব স্টেপই হয়ে গেছে। আমরা থিকনেস বের করেছি, লোড ক্যালকুলেশন, মোমেন্ট ক্যালকুলেশন, ডেপথ চেক এবং স্টিল ক্যালকুলেশন, সব স্টেপই আমাদের হয়ে গেছে। এখন মেইন স্টেপটাই বাকি আছে। মেইন স্টেপটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং বা রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট। সো রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট করতে গেলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে একটা টু ওয়ে স্ল্যাবে মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, অর্থাৎ মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ, এই জিনিসগুলো এখন বুঝতে হবে, না হলে আমরা স্টিল প্লেসমেন্ট করতে পারবো না। সো এখন আমরা মেইনলি ওইটাই বোঝার চেষ্টা করব যে টু ওয়ে স্ল্যাবে লোড বা মোমেন্ট ডিস্ট্রিবিউশন কিভাবে হয়। আচ্ছা, নিলসন স্যারের 15th এডিশনের বইতে চ্যাপ্টার নাম্বার 13 অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ টু ওয়ে স্ল্যাবস। সো এই চ্যাপ্টারের আমরা একটা ফিগার দেখবো আর কি। মেইনলি ফিগারটা হচ্ছে এইটা, দিস ওয়ান, ঠিক আছে। দেখেন এখানে বলা আছে যে মোমেন্টস এন্ড মোমেন্ট ভ্যারিয়েশনস ইন এ ইউনিফর্মলি লোডেড স্ল্যাব উইথ সিম্পল সাপোর্টস অন 4 সাইডস, অর্থাৎ 4টা সাইডে যদি সিম্পল সাপোর্ট থাকে
তাহলে আসলে মোমেন্ট কেমন হয় এবং মোমেন্টের ভেরিয়েশন কেমন হয়। ঠিক আছে, সো আমরা এক এক করে দেখি। প্রথমে আমরা দেখবো হচ্ছে এই ফিগারটা, বাম পাশের ফিগারটা। এখানে সবাই একটু কেয়ারফুলি খেয়াল করেন যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে যদি কোনো একটা বিম বা স্ল্যাব যদি সিম্পলি সাপোর্টেড হয়, তাহলে তার বাম প্রান্তে এবং ডান প্রান্তে অবশ্যই মোমেন্ট জিরো হবে, কোনো মোমেন্ট আসে না। আর মিড স্প্যানে কি আসে? সবসময় পজিটিভ মোমেন্ট আসে। সো এখানে দেখেন যে 1 1, অর্থাৎ এই 1 1 বরাবর, এই যে এইটা হচ্ছে শর্ট ডিরেকশন এল এ, 1 1টা হচ্ছে শর্ট ডিরেকশন আর 2 2টা হচ্ছে লং ডিরেকশন এল বি, তাই না? আমরা দেখতে পাচ্ছি। সো এই 1 1 ডিরেকশন বরাবর যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, বা অন্য কথায় বলতে গেলে যদি আমরা শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, তাহলে আমরা ডায়াগ্রামটা কেমন পাবো? একটা 2 ডিগ্রি কার্ভ পাবো। কারণ এই স্ল্যাবের উপরে, স্ল্যাবটা কেমন? ইউনিফর্মলি লোডেড স্ল্যাব, অর্থাৎ স্ল্যাবের উপরে ইউডিএল আছে। ইউডিএল থাকার কারণে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাবো হচ্ছে কি একটা 2 ডিগ্রি কার্ভ, তাই তো নাকি? সো এই যে 2 ডিগ্রি কার্ভ আমরা পাইলাম, এই কার্ভের একটা মানে এর যে ম্যাক্সিমাম একটা পজিটিভ মোমেন্ট থাকবে, রাইট? সেটা হচ্ছে আমরা ধরলাম এম এ ম্যাক্সিমাম। এটা হচ্ছে আর কি শর্ট ডিরেকশন বরাবর ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট। ঠিক আছে, এখন ধরেন যে এই যে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম, বিএমডি ড্র করলাম, এই বিএমডি যদি আমরা এইখানে ড্র না করে যদি আমরা সাপোজ কথার কথা এইখানে ড্র করতে চাইতাম, যে ঠিক আছে আমরা শর্ট ডিরেকশন বরাবরই আমরা মোমেন্ট চাচ্ছি, বের করতে চাচ্ছি, কিন্তু এই মিড পয়েন্টে না, আমরা বের করতে চাচ্ছি মোমেন্ট কোথায়? এইখানে, এরকম একটা লোকেশনে আমরা বের করতে চাচ্ছি মোমেন্ট। সো যদি আমরা এইখানে ডায়াগ্রামটা ড্র করতে চাইতাম, তখনও কি আমরা এই ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট একই পাইতাম? আমরা একই পাইতাম না। মানটা কমেছে স্যার। এখানে যতটুকু এম এ ম্যাক্স পেয়েছি, ডায়াগ্রামটা একই রকম থাকতো, বাট এম এ ম্যাক্স কিন্তু এইখানে একরকম থাকতো না, এটা কমে আসতো। জি স্যার। আবার একইভাবে যদি আমরা আরো কর্নারে আসি, যদি আমরা ডায়াগ্রামটা এইখানে ড্র করতে চাই, তখন কিন্তু এম এ ম্যাক্স এর মানটা আরো কমে আসতো। জি স্যার। বা যদি আমরা সেন্টার লাইনের ওইদিকে যাই, সাপোজ ডায়াগ্রামটা আমরা ড্র করতে চাচ্ছি এইখানে, তাও কিন্তু এম এ ম্যাক্স এর মানটা কমে আসতো। সো এই যে আমি বারবার বলছি যে এম এ ম্যাক্স এর মানটা কমে আসছে, যতই আমরা সেন্টার থেকে দুই দিকে আসছি কমে আসছে। এখন এইটা কিভাবে কমে? এইটার যে ভ্যারিয়েশন সেটাই হচ্ছে এই যে এই কার্ভ। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা কিন্তু কোনো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম না, এটা হচ্ছে মোমেন্টের ভ্যারিয়েশনের কার্ভ। অর্থাৎ হাইয়েস্ট মোমেন্টটা কিভাবে ভ্যারি করে সেটা হচ্ছে সেই কার্ভ। যেমন এই পয়েন্টে হাইয়েস্ট মোমেন্ট হবে এখান থেকে এতটুকু, আবার ধরেন যে এই পয়েন্টে হাইয়েস্ট মোমেন্ট হবে কি এখান থেকে এতটুকু, এইখানে হাইয়েস্ট মোমেন্ট হবে আরো কম এখান থেকে এতটুকু। ঠিক আছে, আবার এইদিকে এই পয়েন্টে হাইয়েস্ট মোমেন্ট হবে এখান থেকে এতটুকু। তাহলে এই ফিগারটা কি সবাই বুঝতে পারছেন? এখানে আমরা কি কি দেখালাম? আমরা দেখালাম শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এবং শর্ট ডিরেকশন এবং মানে শর্ট ডিরেকশনের যে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট বা এম এ ম্যাক্স, এই ম্যাক্সিমাম মোমেন্টের আবার ভ্যারিয়েশন। শর্ট ডিরেকশনের ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যারিয়েশন, আর ভ্যারিয়েশন কোন বরাবর হবে? অবশ্যই লং ডিরেকশন বরাবর। ঠিক আছে, তো এত কথা আমি কেন বলছি? কারণ এখান থেকে আমরা বুঝতে পারি মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ। খেয়াল করেন, এই যে আমি বললাম এখন যে এই ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যারিয়েশনটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্ভ, কিন্তু বাস্তব জীবনে কিন্তু এই ভ্যারিয়েশনটাকে 2 ডিগ্রি কার্ভ ধরা হয় না। অর্থাৎ এই যে ভ্যারিয়েশন অফ এম এ ম্যাক্সিমাম অ্যাক্রস 2 2, অর্থাৎ 2 2 বরাবর এম এ ম্যাক্সিমামের ভ্যারিয়েশন বা পরিবর্তন বা পার্থক্য, এইটা যদিও একটা 2 ডিগ্রি কার্ভ প্র্যাকটিক্যাল লাইফে, বাট এটাকে ডিজাইনের সুবিধার্থে এটাকে একটা স্ট্রেট লাইন ধরা হয়। আমি কি বোঝাতে পারছি? ধরেন যে স্ট্রেট লাইন ধরা হয় স্যার। হ্যাঁ, ধরেন যে কার্ভটা হচ্ছে অরিজিনালি এরকম এই অবস্থায় আছে, ঠিক আছে, কিন্তু এইটাকে সিম্পলিফাই করার জন্য, আচ্ছা আমি আরেকবার ড্র করি। ধরেন যে কার্ভটা হচ্ছে এইটা, সেই ভ্যারিয়েশনের কার্ভ। ঠিক আছে, বিএমডি না, কিন্তু মোমেন্ট ডায়াগ্রাম 2 ডিগ্রি কার্ভই ধরতে হবে, বাট ভ্যারিয়েশনের কথা বলছি আমি।
সো ভ্যারিয়েশনটা কার্ভ ধরা হয় না, কার্ভ ধরলে আসলে ফর্মুলাগুলো অনেক কমপ্লেক্স হয় বা ডিজাইনটা আরো অনেক বেশি জটিল হয়। তো এটাকে সহজ করার জন্য আমরা দেখেন এটাকে অনেকটা এইভাবে সিম্পলিফাই করা হয়। অর্থাৎ যেহেতু এটা সিম্পল সাপোর্ট, তার মানে এখানে এবং এখানে কোনো মোমেন্ট থাকে না, জিরো হয়। কিন্তু যদি ফিক্সড সাপোর্ট হয় সেক্ষেত্রে এখানে একটা সার্টেন মোমেন্ট থাকবে, এই পাশে একটা সার্টেন মোমেন্ট থাকবে, এবং অর্থাৎ টোটাল লেন্থটা যদি হয় সে কথার কথা 100 ইঞ্চি বা 100 ফিট যাই হোক, এই 100 এর 1/4 অর্থাৎ 25 পর্যন্ত, এই পর্যন্ত আবার কি করে এই মোমেন্টটা স্ট্রেট লাইনের মতো করে ভ্যারি করে। এটা কিন্তু স্ট্রেট লাইন, সরল রেখা, কোনো কার্ভ না। আবার এই পাশেও সেম, অর্থাৎ 1/4 স্প্যান পর্যন্ত এই মোমেন্টটাও সেম ভাবে ভ্যারি করে, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর ভ্যারি করে। আঁকানো ভালো হচ্ছে না এই আর কি। আর এর মাঝখানে যে অঞ্চলটা, এইখানে আসলে মোমেন্টটা সেম থাকে, একটা হরিজন্টাল লাইনের মতো করে ভ্যারি করে। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পলিফিকেশন। অর্থাৎ এইটার সিম্পলিফিকেশন অনেকটা এরকম, আমি আবার দেখাই। এখানে একটু মোমেন্ট থাকবে, কতটুকু সেটা পরে বলছি আমি। এখানে একটু মোমেন্ট থাকবে এবং এতটুকু হচ্ছে স্ট্রেট লাইন হবে, এখান থেকে এতটুকু, অর্থাৎ এইটা হচ্ছে 1/4 লেন্থ, এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন হবে এবং এর মাঝখানে থাকবে একটা সোজা একটা লাইন, হরিজন্টাল লাইন। বোঝা গেছে সবার এবার? অর্থাৎ জিনিসটা হবে এরকম। এই ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল না, এটা হচ্ছে ধরেন যে আমরা বলতে পারি যে দুইটা ট্রাপিজিয়াম আর একটা চতুর্ভুজের সমন্বয়। ঠিক আছে, সো এইভাবে সিম্পলিফাই করা হয়। অর্থাৎ যতটুকু জায়গার মধ্যে, এই যে এই জায়গা, যতটুকু জায়গার মধ্যে ম্যাক্সিমাম মোমেন্টটা আসলে সমান থাকবে, দেখেন এই সব জায়গাতেই ম্যাক্সিমাম মোমেন্টটা সমান। যতটুকু জায়গাতে ম্যাক্সিমাম মোমেন্টটা সমান থাকবে ততটুকু জায়গাকে বলা হয় মিডল স্ট্রিপ। আর দুই পাশে যতটুকু মানে এরিয়ার মধ্যে আসলে মোমেন্টটা কমে যাবে, কম থাকবে, এই দুইটা অংশকে বলা হয় কলাম স্ট্রিপ। আচ্ছা, আমি আবার বলি, তাহলে আমি আবারও এই ফিগারে ফিরে আসলাম। ধরেন যে আমরা এতক্ষণ কি বললাম, যে এই কার্ভটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করি, স্ট্রেট লাইনের মাধ্যমে। অর্থাৎ ধরেন সে কথার কথা, এখান থেকে এতটুকু জায়গার মধ্যে, এই যে এখান থেকে এতটুকু, এই জায়গার মধ্যে এই কার্ভটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন, একটা হরিজন্টাল লাইন, অর্থাৎ মোমেন্ট একই। তার মানে কি, এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমরা যেখানেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি না কেন, সবখানেই কিন্তু এই ম্যাক্সিমাম মোমেন্টটা আসলে একই থাকবে, তাই তো নাকি? জি স্যার। ব্যাপারটা কি বুঝতে পারছেন? লং জি স্যার। ডিরেকশন বরাবর চিন্তা করেন। অর্থাৎ আমি এতক্ষণ যেটা দেখালাম যে এখান থেকে এই জায়গা, অর্থাৎ ধরেন যে এই জায়গাটুকু, এই জায়গাটুকুর মধ্যে মোমেন্ট কিন্তু সবসময় সেম, এবং এটা হচ্ছে সাপোজ এই ফিগারে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকুর মধ্যে, এখান থেকে এতটুকুর মধ্যে এম এ ম্যাক্স সবসময় সমান থাকবে, অর্থাৎ এম এ ম্যাক্সই থাকবে। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে কি, তাহলে এই জায়গাটুকু কি হবে, মিডল স্ট্রিপ হবে। আর বাকি যে দুই দিকে মোমেন্ট কম থাকবে, এই দুইটা জায়গা হবে হচ্ছে কলাম স্ট্রিপ। তাহলে শর্ট ডিরেকশনের ক্ষেত্রে মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ এটা কি লং ডিরেকশন বরাবর হিসাব হচ্ছে না? অর্থাৎ জি লং স্যার। ডিরেকশনের লেন্থের অর্ধেক হচ্ছে মিডল স্ট্রিপ, আর দুই দিকে 1/4 এই দুইটা হচ্ছে কলাম স্ট্রিপ। ঠিক আছে, কারণ মিডল স্ট্রিপ কলাম স্ট্রিপ যখনই আসবে তখনই আপনাদের মাথায় আসতে হবে যে এটা হচ্ছে মোমেন্টের ভ্যারিয়েশন, আর কিচ্ছু না। আর শর্ট ডিরেকশনের ভ্যারিয়েশন তো অবশ্যই লং ডিরেকশন বরাবরই দেখাতে হবে, তাই না? ওকে, এখন আমরা এই ফিগারে আসি। ধরেন যে এখানে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছিলাম শর্ট ডিরেকশন বরাবর, আর এখানে আমরা বিএমডি ড্র করব হচ্ছে লং ডিরেকশন বরাবর, দ্যাট মিন্স এই বরাবর 2 বরাবর। দেখেন যে এখানে
টু টু বরাবর লং ডিরেকশন বরাবর আমরা সে একদম মিড পয়েন্টে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম, এবং এই ডায়াগ্রামটা একটা 2 ডিগ্রি কার্ভ এবং তার হাইয়েস্ট মোমেন্ট হচ্ছে এখান থেকে এতটুকু, অর্থাৎ এমবি ম্যাক্স। ঠিক আছে, তাহলে এখন এই ডায়াগ্রামটা যদি আমরা এইখানে ড্র করতে চাইতাম, সে এই বরাবর এই লোকেশনে আমরা ড্র করলে কিন্তু ম্যাক্সিমাম মোমেন্টটা কিন্তু এত বেশি হইতো না, এটা কত কম হইতো, এখান থেকে এতটুকু হইতো। যদি আমরা এইখানে ড্র করতাম তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট কত হইতো, এখান থেকে এতটুকু হইতো। বা যদি এই দিকে যাইতাম, অর্থাৎ যদি এইখানে ড্র করতাম বিএমডি, তখন ম্যাক্সিমাম মোমেন্ট হইতো কম। এই যে ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা হচ্ছে আরেকটা 2 ডিগ্রি কার্ভ, এই যে ভ্যারিয়েশন অফ এমবি ম্যাক্স। এবং একইভাবে এই ভ্যারিয়েশনটাও কিন্তু 2 ডিগ্রি কার্ভ ধরা হবে না। প্র্যাকটিক্যাল লাইফে এটা কিভাবে ধরা হবে? এটা ধরা হবে একটা স্ট্রেট লাইন, তাই না? আগের মতো, জি ঠিক স্যার। আগের মতো আমি যেরকম দেখাইলাম, অর্থাৎ সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু জায়গার মধ্যে এটা থাকবে মোমেন্ট সেম, এবং এই জায়গাটুকুকে কি বলা হবে? এখান থেকে এতটুকু এই জায়গা, এই জায়গাটুকুকে মিডল কি স্ট্রিপ, বলা হবে? মিডল স্ট্রিপ। মিডল স্ট্রিপ, আর বাকি দুই পাশের দুইটা কলাম স্ট্রিপ। অংশকে বলা হবে কলাম স্ট্রিপ। তাহলে লং ডিরেকশনের মোমেন্টের ক্ষেত্রে মিডল স্ট্রিপ যখন আমরা হিসাব করব, তাহলে মিডল স্ট্রিপ কার দৈর্ঘ্যের অর্ধেক হবে? শর্ট ডিরেকশনের দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে, তাই না? জি স্যার। এটা খুবই স্বাভাবিক। ওকে, তাহলে এই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি বুঝলাম? যে মিডল স্ট্রিপ বুঝলাম, কলাম স্ট্রিপ বুঝলাম। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে লেকচারে একটা ফিগার। এই ফিগারটা আসলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর ভিত্তি করে এই ফিগারটা আসছে। ঠিক আছে, জি স্যার। ধরেন যে এটা হচ্ছে একটা স্ল্যাবের প্যানেল টপ ভিউ, এবং এল এ হচ্ছে শর্ট ডিরেকশন, এল বি হচ্ছে লং ডিরেকশন, টোটালটা এল বি। সো যদি আমরা এখন সে শর্ট ডিরেকশনের মোমেন্ট নিয়ে কাজ করি, অর্থাৎ এম এ নিয়ে কাজ করি, শর্ট ডিরেকশনের মোমেন্ট নিয়ে কাজ করার সময় মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ কোন বরাবর হবে? অবশ্যই কি লং ডিরেকশন বরাবর, তাই না? তাহলে লং ডিরেকশন বরাবর আমরা মোমেন্টের ভ্যারিয়েশনটা এইভাবে দেখাতে পারি। এখান থেকে এতটুকুর মধ্যে এম এ ম্যাক্স থাকবে কি কনস্ট্যান্ট। বইটা কিন্তু এটাকে কি দেখাচ্ছিল? এম এ ম্যাক্স, আমি দেখাচ্ছি এম এ। এখানে এই মিডল স্ট্রিপ, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে মিডল স্ট্রিপ, এর মধ্যে এম এ কনস্ট্যান্ট থাকবে। আর কলাম স্ট্রিপের মধ্যে এই যে দুই পাশে যে দুইটা কলাম স্ট্রিপ আছে, এই দুইটা কলাম স্ট্রিপে কিন্তু মোমেন্টটা কম থাকবে। এখন আসি যে কতটুকু মোমেন্ট থাকবে। এইখানে যে মোমেন্ট থাকে এটা হচ্ছে এই ম্যাক্সিমাম মোমেন্টের 1/3। অর্থাৎ এইখানে যে মোমেন্ট থাকে তার 1/3 হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এখানে আছে 1/3 আর এখানে আছে হচ্ছে ফুল। তাহলে এই কলাম স্ট্রিপের মোমেন্ট তো প্রত্যেক পয়েন্টে ভ্যারি করে। এই পয়েন্টে একরকম, তারপরে এখানে আরেক রকম, এখানে আরেকটু বেশি। সো এইটার এভারেজ মোমেন্ট নিতে হবে। এটার এভারেজ মোমেন্ট কত হবে? এই মোমেন্টটা এবং এই মোমেন্টটা, এই দুইটা মোমেন্টের গড়, অর্থাৎ 1/3 এবং ফুল, এই দুইটার গড় কত হবে? অবশ্যই কি 2/3, 2/3। তাহলে কলাম স্ট্রিপের মোমেন্ট কত হবে? 2/3 অফ এম এ। এদিকেও সেম, কলাম স্ট্রিপ দুইটাই সেম। দেখেন এখানে একদম ডাইমেনশন সহকারে আমি দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে LB/4, LB/4 দুইটা কলাম স্ট্রিপ, আর এটা হচ্ছে LB/2 মিড স্ট্রিপ। ওকে, সো এরপর যখন আমরা লং ডিরেকশনের মোমেন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ MB নিয়ে যখন কাজ করব, অর্থাৎ লং ডিরেকশনের মোমেন্ট নিয়ে যখন কাজ করব, তখন মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ কোন ডিরেকশন বরাবর হবে? অবশ্যই শর্ট ডিরেকশন বরাবর হবে। তাহলে শর্ট ডিরেকশন বরাবর এখানে মিড স্ট্রিপের লেন্থ কতটুকু হবে? LA/2। দেখানো হয় নাই, যাই হোক, এখান থেকে এতটুকু হচ্ছে LA/2, আর এখান থেকে এই দুটো হচ্ছে LA/4 করে। ওকে, এবং এখানেও একইভাবে কলাম স্ট্রিপের এভারেজ মোমেন্ট হচ্ছে 2/3 ইন্টু MB। তাহলে এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন যে মিড স্ট্রিপের মোমেন্টকে যদি আমরা 2/3 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে কলাম স্ট্রিপের মোমেন্ট। লং শর্ট দুই দিকেই সেম। আমরা সবাই একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে
মোমেন্ট যত বেশি হয় স্পেসিং কি তত বেশি হয় না কম হয় বলেন তো? মোমেন্ট যত বেশি হয় স্পেসিং কি তত কম হয় না বেশি হয়? কম হবে স্যার। অবশ্যই কম হবে, কারণ মোমেন্ট বেশি মানে কি রড লাগবে বেশি, তাই তো নাকি? বেশি মোমেন্ট বেশি হইলে স্যার। রড লাগবে বেশি, আর রড যদি বেশি লাগে তাহলে স্পেসিং কত হবে? অবশ্যই কম হবে। তার মানে আমরা বলতে পারি যে মোমেন্টটা আসলে স্পেসিং এর ব্যস্তানুপাতিক কমে যাবে। বা ইনভার্সলি প্রপোর্শনাল। মোমেন্ট বাড়লে স্পেসিং কমে, আবার মোমেন্ট কমলে স্পেসিং বাড়ে, ব্যস্তানুপাতিক। তার মানে যদি যেহেতু মিড স্ট্রিপের তুলনায় কলাম স্ট্রিপে মোমেন্ট কম, এই যে এখানে তুলনায় এখানে মোমেন্ট কম, তাহলে মোমেন্ট যেহেতু কম তাহলে স্পেসিং কি কলাম স্ট্রিপে বেশি হবে না কম হবে? কমে যাবে স্যার। মোমেন্ট কম বলে স্পেসিং ও কমে যাবে? একটা জিনিস বুঝেন যে মিড স্ট্রিপের মোমেন্টের তুলনায় কলাম স্ট্রিপের মোমেন্ট কম। রডের পরিমাণ বাড়বে স্যার। মিড স্ট্রিপের মোমেন্টের তুলনায় কলাম স্ট্রিপের মোমেন্ট কম, অর্থাৎ মিড স্ট্রিপের মোমেন্ট যদি হয় এম এ, তাহলে কলাম স্ট্রিপের মোমেন্ট কত হবে? এইটাকে যদি মোমেন্ট স্যার 2/3 দ্বারা গুণ করি, যদি 2/3 দ্বারা গুণ করি সেটা হবে কলাম স্ট্রিপের মোমেন্ট। আর 2/3 দ্বারা গুণ করলে কি সংখ্যা ছোট হয় না বড় হয়? অবশ্যই ছোট হয়, তাই না? তার মানে কলাম স্ট্রিপে কি মোমেন্ট কম, আর কলাম স্ট্রিপে মোমেন্ট কম বলে কলাম স্ট্রিপে স্পেসিং লাগবে কি বেশি, রাইট? তাই তো নাকি? ওকে, তার মানে মিড স্ট্রিপের স্পেসিং এর তুলনায় কলাম স্ট্রিপে স্পেসিং লাগবে বেশি। কতটুকু বেশি লাগবে? ঠিক এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ এর উল্টা। অর্থাৎ মিডল স্ট্রিপের স্পেসিং কে যদি আমরা 3/2 দ্বারা গুণ করি তাহলে সেটাই হবে হচ্ছে কলাম স্ট্রিপের স্পেসিং। আমি আবার বলি, মিডল স্ট্রিপে আমরা রডের যে স্পেসিংটা পাবো ওইটাকে যদি আমরা 3/2, অর্থাৎ এর যেহেতু ব্যস্তানুপাতিক, মোমেন্টের ব্যস্তানুপাতিক, তাই যদি এর উল্টা অর্থাৎ 3/2 দ্বারা যদি গুণ করি, অর্থাৎ 1.5 আর কি, 1.5 দ্বারা গুণ করলে তাহলে আমরা কি পাবো? কলাম স্ট্রিপের স্পেসিং পাবো। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা বোঝানোর জন্য আসলে এত কথা বললাম। 1.5 হচ্ছে কেন স্যার? এই যে 3/2, 2/3 এর আমি বলি 2/3 এর উল্টা কত? এর ব্যস্তানুপাতিক কত? ব্যস্তানুপাত কত? 3/2। আর 3/2 মানে কত? 1.5। জি ঠিক আছে, জি স্যার। আচ্ছা, সো এটা সবাই মাথায় রাখবেন। মিডল স্ট্রিপে যাচ্ছে তার 1.5 গুণ বাড়তেছে স্যার। হ্যাঁ, তার 1.5 গুণ বাড়বে না, তার 1.5 গুণ হবে। ঠিক আছে, কথার মধ্যে কিন্তু ভুল আছে, 1.5 গুণ হবে। কমবে, 1.5 গুণ স্পেসিং কমবে, আবার স্পেসিং কমবে। এতক্ষণ আমরা কি বললাম যে কলাম স্ট্রিপে মোমেন্ট কম, তাই স্পেসিং বাড়বে। মিড স্ট্রিপের তুলনায় কিন্তু কলাম স্ট্রিপে স্পেসিং অবশ্যই বাড়বে, তাই না নাকি? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে।